হ্যালো স্টুডেন্টস, আমি দীপাঞ্জন চক্রবর্তী। আজকে আমি তোমাদের সাথে কেমিস্ট্রি নিয়ে, কেমিস্ট্রি একটা স্পেসিফিক চ্যাপ্টার ক্লাস 9-এর জন্য, যেটা আমাদের পাথফাইন্ডার ফাউন্ডেশন কোর্সে করানো হয়। তো সেই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সাথে আজকে ডিসকাশন করব। আর আমি চেষ্টা করব তোমাদের কাছে যাতে এই ব্যাপারটা ইন্টারেস্টিং করে আমি রিপ্রেজেন্ট করতে পারি। এবং তোমরা তোমাদের কিন্তু চ্যাপ্টারটা ভালো করে শোনার পরে, বোঝার পরে আমি যে পোর্শনগুলো ডিসকাশন করব, তারপর কিন্তু তোমরা সেটার ওপরে তোমার যা মন্তব্য, লাইক তোমার যদি কিছু কোয়ারিজ থাকে, সেগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু সেখানে কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে? তো কেমিস্ট্রি পড়তে গেলে এই স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টারটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তার কারণটা হচ্ছে, তুমি একদম ক্লাস 9, 10, 11, 12 জয়েন্ট নিট, যত কম্পিটিটিভ এক্সাম আছে, যত অলিম্পিয়াড এক্সামস আছে, সব জায়গাতেই দেখবে এই স্ট্রাকচার অফ অ্যাটম রিলেটেড কিন্তু কোয়েশ্চেন থাকেই। তো এটা আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ইন কেমিস্ট্রি। এবং এটা ছাড়াও আরো কয়েকটি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের কথা তোমাদেরকে আমি বলি, লাইক স্ট্রাকচার অফ অ্যাটমের পাশাপাশি, যেটা আজকে আমাদের মেইনলি ডিসকাশনের বিষয় থাকবে, যদিও পুরোটা হয়তো আমি কভার করতে পারবো না, সেটা তোমাদের নেক্সট ক্লাসে আবার তোমরা পেয়ে যাবে। তো এছাড়াও মোল অ্যান্ড স্টয়চিওমেট্রি, মূল কনসেপ্ট যেটাকে আমরা বলেছি ক্লাস 9-এ দেখবে অনেক, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো, সিবিএসই বা আইসিএসসি, সব জায়গাতেই সেটা মূল কনসেপ্ট চ্যাপ্টার নামে আছে। তো মোল অ্যান্ড স্টয়চিওমেট্রি এটাও কিন্তু আমাদের ক্লাস 11, 12 জেই নিট সমস্ত জায়গায়, সমস্ত কম্পিটিটিভ এক্সামস গুলোতে রয়েছে। এছাড়াও রয়েছে পিরিয়ডিক প্রপার্টিস, মানে পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ দ্য এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিক প্রপার্টিস, যেটাকে আমরা পর্যায় সারণী বলি। পর্যাবৃত্ত ধর্মগুলোকে নিয়ে আলোচনা সেখানে। এবং তারপরে চলে আসছে কেমিক্যাল বন্ডিং, মানে রাসায়নিক বন্ধন। তো এই চ্যাপ্টার্স গুলো বলতে পারো যে কেমিস্ট্রির একদম বেস। মানে এটায় তোমাদের যত দখল ভালো থাকবে, কেমিস্ট্রি তোমার কাছে তত সহজ বলে মনে হবে। ঠিক আছে? তো আমরা শুরু করি আজকে। স্ট্রাকচার অফ অ্যাটম ক্লাস 9 আমাদের ফাউন্ডেশনে, আমাদের কন্টেন্ট অনুযায়ী আমরা যতটা দেখি, তো সেটার একটা পোর্শন আজকে ডিসকাস করা যাক। তো প্রথমেই দেখো, স্ট্রাকচার অফ অ্যাটম সম্বন্ধে ডিসকাস করতে গেলে পরে আমাদের প্রথম যেটা দরকার জানা, সেটা হচ্ছে একটু হিস্ট্রিও লাগবে এখানে জানতে। লাইক এখন আমরা বলতে পারি যে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই পার্টিকেলস গুলোর কথা জানি, এগুলো সাবঅ্যাটমিক পার্টিকেলস। ঠিক আছে? এগুলোর কথা আমরা এখন জানি, কিন্তু অবভিয়াসলি এই পার্টিকেলস গুলো কিন্তু একই দিনে বা একই সময় ডিসকভার হয়ে যায়। তো এইগুলোর পেছনে অনেক কাজ রয়েছে, অনেক সায়েন্টিস্টদের কাজ রয়েছে। তাদের কাজের মাধ্যমে, তাদের এক্সপেরিমেন্টাল অবজারভেশন, সেখান থেকে কনক্লুশন, সেখান থেকে এই পার্টিকেলস গুলো সম্বন্ধে আমরা জানতে পেরেছি। তো এই যে সাবঅ্যাটমিক পার্টিকেলস, ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন, এগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল বলা যায়, ফান্ডামেন্টাল সাবঅ্যাটমিক পার্টিকেলস। তোমরা হয়তো জানো সবাই যে হাইড্রোজেন যেটা এমন একটা এলিমেন্ট, এমন একটা মৌল, যে হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু প্রোটন আর ইলেকট্রন থাকে, ওর মধ্যে নিউট্রন থাকে না। কিন্তু হাইড্রোজেন ছাড়া আমরা যে টোটাল অ্যাকচুয়ালি 118 এলিমেন্টস এর কথা বলি, যার মধ্যে অ্যাবাউট 92 হচ্ছে ন্যাচারাল, আর রিমেনিং হচ্ছে আর্টিফিশিয়াল বা ম্যান মেড। তো সেখানে দাঁড়িয়ে থেকে এই যে ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন, এই পার্টিকেলস গুলো প্রায় সমস্ত এলিমেন্টের, সমস্ত রকম অ্যাটমস গুলোর মধ্যে রয়েছে। কিন্তু হাইড্রোজেন এমন একটা এলিমেন্ট, যেটাকে আমরা নর্মাল হাইড্রোজেন বা ন্যাচারাল হাইড্রোজেন বলি, অথবা প্রোটিয়ামও বলতে পারি। তো তার মধ্যে কেবলমাত্র ইলেকট্রন আর প্রোটন আছে, তার মধ্যে কিন্তু নিউট্রন থাকে না। ভাইরাস আগে গিয়ে দেখবে যে হাইড্রোজেনেরই কিন্তু আবার আইসোটোপ আছে, মৌলটা হাইড্রোজেনই থাকলো, কিন্তু তার যে পরমাণুগুলো সেটা আবার অন্য রকমের হতে পারে। তো সেই অনুযায়ী আমরা আইসোটোপের কথা জানি, যেটাকে সমস্থানিক বলা হয় বাংলায়। তো সেখানে দেখবে যে ডিউটেরিয়াম বা ট্রিটিয়াম, এই যে আরো যে হাইড্রোজেন অ্যাটমস গুলো রয়েছে, সেখানে কিন্তু ইলেকট্রনের, প্রোটনের পাশাপাশি ওখানে কিন্তু নিউট্রনসও আছে। তাহলে আজকে আমাদের শুরুর আলোচনাটা, অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচারটা দেখতে গেলে, পরে জানতে গেলে, আমাদের একটু ওই ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলোর একটু বেশি বেসিক নলেজটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। তো সে জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের প্রথম আমরা একটু ইলেকট্রনের কথা বলি। তো ইলেকট্রন, এই যে সাব অ্যাটমিক পার্টিকেলটা, এটা সবচেয়ে আগে ডিসকভার হয়। এবং এর ডিসকভারির পেছনে যার নাম সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, তিনি হচ্ছেন জে জে থমসন। এবং জে জে থমসন ছাড়াও প্যারালেল সে সময় মাইকেল ফ্যারাডে, যিনি তড়িৎ বিশ্লেষণ মানে ইলেকট্রোলিসিসের উপরে কাজ করছিলেন, তার কাছ থেকেও কিন্তু আমরা ইলেকট্রনের একটা ধারণা পাই। এবং পরবর্তীকালে যে নামটা এখন আমরা ইলেকট্রন বলে দেখছি, সেই নামটা কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া সায়েন্টিস্ট স্টোনির।
প্রথম যখন জে জে থমসন ক্যাথেড রে এক্সপেরিমেন্টের উপর বেস করে ইলেকট্রনসের বিভিন্ন যে ক্যারেক্টারিস্টিক্স গুলো তার সম্বন্ধে আমাদেরকে জানান, তখন কিন্তু তিনি এটার নাম দিয়েছিলেন হচ্ছে নেগাট্রন, কারণ নেগেটিভলি চার্জ পার্টিকেল। তো সে অনুযায়ী উনি নাম রেখেছিলেন নেগাট্রন, পরবর্তীকালে স্টোনি সেটার নাম রাখেন ইলেকট্রন। তো যেটাকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ইলেকট্রন বলে চিনছি, সেই ইলেকট্রনের বেসিক কি কি ফিচার্স। তো তার মধ্যে মেইনলি আমাদের টার্গেট হচ্ছে প্রথম যে আমরা কেমিস্ট্রি যখনই পড়ি, কেমিস্ট্রি সবসময় দেখবে তুমি যখনই কোনো কেমিক্যাল রিয়াকশন দেখছো, হ্যাঁ, বা কেমিক্যাল রিয়াকশন ল্যাবে করছি আমরা, তো সেগুলোকে আমরা খাতা কলমে লেখার জন্য, থিওরিটিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য উই নিড ইকুয়েশন, কেমিক্যাল ইকুয়েশন। যেমন ম্যাথামেটিক্সে আমরা ইকুয়েশন ইউজ করি, সিমিলারলি কেমিস্ট্রিতেও কিন্তু আমরা কেমিক্যাল ইকুয়েশন ইউজ করি, তাই না? তো সেই রাসায়নিক বিক্রিয়াগুলোকে যখন আমরা খাতা কলমে লিখছি, তো সবসময় আমরা সিম্বল, ফর্মুলা এগুলোর হেল্প নিই। তো সিমিলারলি এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই যে সাবঅ্যাটমিক পার্টিকেলস গুলো আছে, তাহলে এদেরও কিন্তু কিছু সিম্বলিক প্রেজেন্টেশন আছে। যেমন আমি ইলেকট্রনকে সিম্পলি ই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ই স্ট্যান্ডস ফর ইলেকট্রন, বা আমরা ই উইথ দ্য নেগেটিভ সাইনও দিতে পারি, এটা বোঝানোর জন্য এটা নেগেটিভলি চার্জ পার্টিকেল। আরো একটু ভালো করে যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, ইট ক্যান অলসো বি রিপ্রেজেন্টেড অ্যাজ -1 E0। এবার এই যে সিম্বলটা আমি লিখলাম -1 E0, এটার মানে এখানে কি বোঝাচ্ছে সেটা আগে বুঝি। তো অ্যাকচুয়ালি ইলেকট্রন সেটা নেগেটিভলি চার্জ পার্টিকেল, এবং তার অ্যাকচুয়াল চার্জের ভ্যালু কিন্তু ম্যাগনিটিউডটা যদি দেখি, সেই ম্যাগনিটিউড হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা আমরা এসআই ইউনিটে এই ভ্যালুটা দেখছি, এসআই সিস্টেম, ঠিক আছে। whereas এই ভ্যালুটাই আমরা দেখতে পারবো -4.8 ইন্টু 10⁻⁻10 ESU, মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ঠিক আছে। এইগুলো কিছু ইনফরমেশন আমাদের কিন্তু এখন থেকে জানতে লাগবে, কারণ এর পরবর্তীতে আমরা যখন প্রবলেম সলভ করতে যাব বা ওই ধরনের রিলেটেড জায়গাগুলো থাকবে, সেখানে কিন্তু ইলেকট্রনের চার্জের ম্যাগনিটিউডটা আমাদের কাজে লাগবে। আর যেহেতু ইলেকট্রন নেগেটিভলি চার্জ পার্টিকেল, তাই তার জন্য তার আগে আমরা একটা নেগেটিভ সাইন দিয়ে রেখেছি, ওকে। তো এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, এটা ইলেকট্রনের চার্জ। সিমিলারলি ইলেকট্রনের যদি আমরা মাস দেখি, তাহলে অ্যাকচুয়ালি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের মধ্যে একদম যদি মানে আমরা বলতে পারি যে লাইটেস্ট সাবঅ্যাটমিক পার্টিকেল সেটা হচ্ছে ইলেকট্রন, এবং ইলেকট্রনের মাস প্রোটন বা নিউট্রনের রেসপেক্টে অনেকটা কম, মানে প্রায় আমরা বলতে পারি 2000 টাইমস লেস ওর মধ্যে মাস আছে। তো তার মধ্যেও আমরা যদি দেখি এক্সাক্ট ভ্যালুটাকে, তো ইলেকট্রনের মাসটা হচ্ছে অ্যাবাউট 9.11 ইন্টু 10⁻31 কেজি, যেটা আমরা এসআই সিস্টেমে বলতে পারি। আর সিজিএস এ এই ভ্যালুটাই হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, সিজিএস সিস্টেম। তো এবার বিষয়টা দাঁড়াচ্ছে যে ইলেকট্রনের এই যে এক্সাক্ট ভ্যালু অফ মাস বা এক্সাক্ট ভ্যালু অফ চার্জ, এইগুলো নিয়ে যদি আমাদেরকে কোন একটা এলিমেন্টের আন্ডারে থাকা যে অ্যাটমস গুলো হতে পারে, সেগুলোর মধ্যে থাকা ইলেকট্রনের টোটাল কোয়ান্টিটি অফ চার্জ বা টোটাল মাস ইলেকট্রন কতটা কন্ট্রিবিউট করছে, সেগুলো যদি আমরা ক্যালকুলেট করতে যাই, এই এক্সাক্ট ভ্যালুগুলোর রেসপেক্টে ক্যালকুলেশনটা অনেকটাই লেন্দি হয়, হ্যাঁ, সময় সাপেক্ষ, স্পেস বেশি নেবে। তো ইন দ্যাট কেস আমরা কি করেছি, ইলেকট্রনের পাশাপাশি যখন আমরা এটা প্রোটন বা নিউট্রনের জন্য দেখব, তো সেখান থেকে আমরা এই তিনটে সাবঅ্যাটমিক পার্টিকেলের একটা কম্পারিজন আমরা করে নিয়ে সেখানে আপেক্ষিক ভর, আপেক্ষিক আদান, মানে রিলেটিভ মাস আর রিলেটিভ চার্জটাকে ইউজ করব। তো তার জন্য প্রথম হচ্ছে একটু দেখে নেওয়া যাক, তাহলে ইলেকট্রনের তো এটা হচ্ছে চার্জ আর মাস বললাম, তাহলে প্রোটনের জন্য কি হয়। তাহলে প্রোটনের জন্য আমরা এটাকে যদি চার্জটাকে দেখি, তাহলে সেটা কিন্তু এক্স্যাক্টলি সেম বাই ম্যাগনিটিউড, সাইনটা জাস্ট অপোজিট, কারণ একটা অ্যাটম তো ইলেকট্রিক্যালি নিউট্রাল। তাহলে এবার অ্যাটমের নেগেটিভ চার্জ হওয়ার পেছনে, অ্যাটম যে নেগেটিভ চার্জ ক্যারি করবে যখন, তাহলে তার জন্য রেসপন্সিবল ইলেকট্রন, আবার ওই অ্যাটমের পজিটিভ চার্জ আসার জন্য রেসপন্সিবল হচ্ছে প্রোটনস গুলো। তো অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল হওয়ার কারণে ডেফিনেটলি তার মধ্যে ইকুয়াল নাম্বার অফ প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে আমরা প্রোটনের চার্জকে কত ধরছি, সেটা হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। আবার মানে এসআই সিস্টেমে ম্যাগনিটিউডটা এক্স্যাক্টলি সেম, সাইনটা দেখো জাস্ট খালি অপোজিট, ঠিক আছে, ইলেকট্রনের সাথে। বা আমরা যদি সিজিএসই বলতে চাই, তাহলে সিজিএসএ বলতে গেলে পরে এটা হয়ে যাবে 4.8 ইন্টু 10⁻10 ইএসি।
ঠিক আছে, এটা সিজিএস। তো চার্জের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটন আর ইলেকট্রনের চার্জ এক্স্যাক্টলি বাই ম্যাগনিটিউড সেম হলো। আর মাসটা যদি দেখি আমরা, এটা গেল হচ্ছে প্রোটনের চার্জ। এবার যদি প্রোটনের আমরা মাসটাকে দেখি, তাহলে মাসটা দেখবে ইলেকট্রনের থেকে অনেকটা বেশি, এবং স্পেশালি সেটা আমরা অর্ডারটার দিকে খেয়াল করলেই বুঝতে পারবো। তো আমরা প্রোটনের মাস কত দেখি, সেটা হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি। গ্রামে নিলে এটা 10⁻⁻24 গ্রাম হবে। ঠিক আছে, তো দেখো এখানে এসআই সিস্টেমে যদি আমি মাসটাকে দেখি, সেটা যে অর্ডারে আসছে সেটা হচ্ছে 10⁻⁻27 এর অর্ডারে, আর এখানে ছিল ওটা 10⁻31 এই অর্ডারে ইলেকট্রনের জন্য। তাহলে বুঝতেই পারছো যে ইলেকট্রনের থেকে কিন্তু প্রোটনের মাস অনেকটাই বেশি। এবং ওই যে বললাম, যদি খুব প্রিসাইজলি দেখি আমরা, তাহলে দেখবো সেটা 1836 টাইমস একটা প্রোটন একটা ইলেকট্রনের থেকে হেভিয়ার হয়, এত গুণ বেশি ভারী। আর প্রোটন যেহেতু পজিটিভলি চার্জ পার্টিকেল, তাহলে প্রোটনকে আমরা কি করে সিম্বলাইজ করি? সিম্পলি আমরা প্রোটনকে পি দিয়ে লিখতে পারি, বা আমরা লিখতে পারি এটাকে +1p1। এবার এটাকে লিখলাম যখন, এই স্পেশালি এই দুটো সিম্বলের মধ্যে কম্পারিজনটা আমায় বুঝতে হবে। তো কেন এরকম লেখানো হচ্ছে? অ্যাকচুয়ালি -1 বা এখানে +1 যেটা লিখেছি পি বাই এর রেসপেক্টে, তাহলে এখানে এইগুলোর ইন্ডিকেট করছে এই সাবঅ্যাটমিক পার্টিকেলস গুলোর রিলেটিভ চার্জটাকে। মানে ক্যালকুলেশন যাতে আমরা ইজিলি করে ফেলতে পারি, তার জন্য আমরা একে অপরের রেসপেক্টে চার্জটাকে ধরে নিয়েছি। ইলেকট্রন নেগেটিভলি চার্জ গুলো ওটাকে -1 ধরে নেওয়া, আর প্রোটন যেহেতু পজিটিভলি চার্জ তাই ওটাকে +1 ধরে নেওয়া। ঠিক আছে, এক্সাক্ট কিন্তু চার্জের ভ্যালু এর থেকে অনেক কম। ওকে, আর যখন তুমি মাস দেখছো, তাহলে প্রোটনের মাসটাকে 1 ইউনিট ধরে নেওয়া হয়েছে, আর ইলেকট্রনের মাসটা তার থেকে কতটা কম। মানে আমরা যদি ইলেকট্রনের মাস বলি, প্রোটনের মাসটাকে 1 ধরে রিলেটিভ ধরে, তাহলে সেখানে কিন্তু ইলেকট্রনের জন্য মাস 1/1836। তাহলে এতটা কম, এতটা ছোট একটা ভ্যালু, তো সেই কারণে ওটাকে আমরা নেগলেক্ট করতে পারি, আর তার জন্য ওখানে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করেছি রিলেটিভ মাসটাকে। মানে একটা অ্যাটমের মাস যদি আমরা ক্যালকুলেট করতে চাই, সেই অ্যাটমের মাসটা কিন্তু ওর মধ্যে থাকা প্রোটন আর নিউট্রনের মাসের উপরে ডিপেন্ডেন্ট, ইলেকট্রনের মাসের উপর ডিপেন্ডেন্ট নয়। কারণ ইলেকট্রনের মাসটা নেগলিজেবল ইন কম্পারিজন, মানে আমরা ওটাকে নেগলেক্ট করছি সিম্পলি। ইলেকট্রন তাই বলে মাসে কন্ট্রিবিউট করছে না তা নয়, কিন্তু প্রোটন বা নিউট্রন এতটা বেশি কন্ট্রিবিউট করছে যে তুমি ইলেকট্রনের মাসটাকে নেগলেক্ট করতে পারো। ওকে, তো এই কারণে আমরা সিম্বলগুলোকে এইভাবে লিখছি। আর নিউট্রনের জন্য তাহলে কি করব স্যার? আচ্ছা, নিউট্রনের জন্য আমরা এখানে যেটা করব, নিউট্রনের জন্য আমি এখান থেকে একটু এটা নিয়ে নিই। নিউট্রনের জন্য আমরা সিম্বল যেটা ইউজ করতে পারি, সিম্পলি এন ইউজ করতে পারি, বা আমরা যেটা ইউজ করতে পারি 0n1। আবার দেখো, এটা বোঝানোর জন্য, যেহেতু নামটা নিউট্রন, এন দিয়ে শুরু, তাই আমরা এন ইউজ করেছি। আর এই জিরোটা ইন্ডিকেট করছে ওর রিলেটিভ চার্জকে। তোমরা জানো বা জানবে আস্তে আস্তে যে নিউট্রনের কিন্তু কোনো চার্জ হয় না, অর্থাৎ একটা অ্যাটমের চার্জের পেছনে কন্ট্রিবিউশন হচ্ছে ইলেকট্রনের আর প্রোটনের, নিউট্রনের কোনো চার্জ নেই, এটা নিউট্রাল পার্টিকেল। আর এটার মাস প্রায় প্রোটনের মাসের সাথে সমান, বা আমরা যদি খুব প্রিসাইজলি দেখতে চাই বাই ভ্যালু, অ্যাকচুয়ালি নিউট্রন ইজ দ্য হেভিয়েস্ট সাবঅ্যাটমিক পার্টিকেল ইন দ্যাট অ্যাটম। তো সে জায়গায় দাঁড়িয়ে থেকে এটা হচ্ছে তার রিলেটিভ মাস। কেন এরকম এটাকে 1 ধরা হলো? প্রোটনের বেলাও 1 নিলাম, এর বেলাতেও 1। কারণ নিউট্রনের যদি অ্যাকচুয়াল মাসটা আমরা দেখি, মাস অফ আ নিউট্রন, সেটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। দেখো, একটু আগে আমি প্রোটনের মাসটাও লিখেছিলাম, আর এখন আমি নিউট্রনের মাসটা লিখলাম। দুটোর মধ্যে দেখো কম্পেয়ার যদি করো, তাহলে দেখো প্রায় সমান না? কারণ এটা 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি। তাহলে অর্ডারটা দেখো কত ছোট একটা ভ্যালু। এন্ড আমরা দেখতেই পাচ্ছি যে এই দুটো প্রায় সমান, তাই রিলেটিভ মাসের কম্পারিজনে কিন্তু আমরা প্রোটন আর নিউট্রন দুটোরই ভ্যালু আমরা 1 ধরে নিয়েছি। ওকে, আচ্ছা, তাহলে ফাইনালি এখন আমাদের কাছে যেটা দাঁড়ালো, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনকে আমরা সিম্বলাইজ করব এইভাবে: -1 E0 ফর ইলেকট্রন, +1 P1 for proton,
অ্যান্ড সরি এটা হচ্ছে নিউট্রন। এটা হচ্ছে তাদের প্রেজেন্টেশন শর্টে লেখার জন্য। মানে আমরা কেমিস্ট্রি যখনই পড়ছি এই সিম্বলগুলো দেখা মাত্রই আমি চিনে যাব কোনটা ইলেকট্রন, কোনটা প্রোটন আর কোনটা নিউট্রন। তাহলে আমাকে ওই ল্যাঙ্গুয়েজে লিখতে হলো না, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আচ্ছা, এদের মধ্যে ইলেকট্রনের বললাম সবচেয়ে আগে ডিসকভারি হয় এবং সেটা ক্যাথোড রে এক্সপেরিমেন্ট থেকে ডিসকভারি করা হয়। তো ক্যাথোড রে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কি হয়েছিল, বেসিক্যালি উইলিয়াম ক্রুকস সেই সময় কাজ করছিলেন, ঠিক আছে? তো সেই উইলিয়াম ক্রুকস দেখেছিলেন যে যদি একটা হার্ড গ্লাস ডিসচার্জ টিউব নেওয়া হয়, ডিসচার্জ টিউব হচ্ছে হার্ড গ্লাসের তৈরি, আমরা নর্মালি ল্যাবে যে টেস্ট টিউব দেখতে পাই তার যে গ্লাস কোয়ালিটি হয়, ডিসচার্জ টিউবের গ্লাসের কোয়ালিটি তার থেকে অনেক টাফ, ওটা অনেক হার্ড একটা টিউব, মানে ওর মধ্যে যদি খুব হাই টেম্পারেচারও ক্রিয়েট হয়ে যায় গ্লাসটা ক্র্যাক করবে না, তাই এগুলোকে ডিসচার্জ টিউব বলে, স্পেশালি ডিজাইন। তো ওই ডিসচার্জ টিউবের মধ্যে পাম্প ফিট করে একটা জায়গায় আর কি পাম্প ফিট করা হলো, যাতে ওখান থেকে দরকার হলে পরে কোনো রকম ওর ভেতরে এয়ার থাকলে ওটাকে বার করে নেওয়া যাবে, ভ্যাকিউম করে নেওয়া যাবে, আবার কোনো সময় ইচ্ছা হলে ওর ভেতরে একটা পার্টিকুলার গ্যাসকেও রাখা যাবে। তো সেই কারণে একটা ওখানে টিউব রেখে তার সাথে পাম্প ফিট করে রাখা হলো। আর ওই ডিসচার্জ টিউবটা দুটো সাইডে দুটো ইলেকট্রোড রাখা হলো, তড়িৎদ্বার। সেই ইলেকট্রোড গুলোর মধ্যে একটা পজিটিভ এন্ডে কানেক্টেড ছিল, একটা নেগেটিভ এন্ডে কানেক্টেড, মানে একটাকে আমরা অ্যানোড বলছি, একটাকে ক্যাথোড বলছি। যদিও সত্যি কথা বলতে তোমরা আরো গিয়ে শিখবে অ্যানোড বা ক্যাথোডকে কখনোই আমাদের চার্জের রেসপেক্টে সেইভাবে ডিফাইন করা উচিত নয়। মানে অনেকেই হয়তো আমরা বলে থাকি যে পজিটিভলি চার্জ ইলেকট্রোড ইজ অ্যানোড আর নেগেটিভলি চার্জ ইলেকট্রোড ইজ ক্যাথোড, কিন্তু আস্তে আস্তে জানবে যখন ইলেকট্রোলিসিস পড়বে, ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা পড়বে, যেটাও কিন্তু আমরা এই 9-এ পড়বো, ক্লাস 9 আমি একটু তোমাদের শেখাবো ইলেকট্রোলিসিস, জানাবো সেই ইনফরমেশনস গুলো। তো ইলেকট্রোলিসিস, এবং তোমরা যখন আবার ক্লাস 12-এ উঠবে তখন কি সেখানে ইলেকট্রোকেমিক্যাল সেলকে নিয়েও পড়বে। ইলেকট্রোকেমিস্ট্রি একটা টোটাল চ্যাপ্টার আছে, দুটো পার্ট, একটা ইলেকট্রোকেমিক্যাল সেল রিলেটেড কাজ আর একটা ইলেকট্রোলাইটিক সেলকে নিয়ে কাজ। তো আপ টু ক্লাস 10 মোটামুটি আমরা ইলেকট্রোলাইটিক সেলগুলোকে নিয়ে বেশি চর্চা করি কেমিস্ট্রিতে। তো সেখানে ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে তুমি বলতে পারো যে ক্যাথোড হচ্ছে নেগেটিভলি চার্জ ইলেকট্রোড আর অ্যানোড হচ্ছে পজিটিভলি চার্জ ইলেকট্রোড। বাট এটা জাস্ট রিভার্স হয়ে যায় যখনই তুমি ইলেকট্রোকেমিক্যাল সেলকে নিয়ে কাজ করবে। ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে তোমার ক্যাথোডটা ওখানে হয়ে যাবে পজিটিভলি চার্জ আর অ্যানোডটা হয়ে যাবে নেগেটিভলি চার্জ। তার মানে দেখো, তোমাকে যদি কেউ কখনো ডেফিনেশন জিজ্ঞেস করবে, এক্সামে কোয়েশ্চেন থাকে যে হোয়াট ইজ দ্য চার্জ অফ ক্যাথোড বা হোয়াট ইজ দ্য চার্জ অফ অ্যানোড, তাহলে সেইভাবে কিন্তু প্লাস বা মাইনাস মানে পজিটিভ বা নেগেটিভ হয়ে বলা কিন্তু ঠিক নয়। বা বলতে গেলেও আমাকে বলতে হবে কিভাবে, যে ইন কেস অফ ইলেকট্রোলাইটিক সেল অ্যানোড ইজ আ পজিটিভলি চার্জ ইলেকট্রোড অ্যান্ড ক্যাথোড ইজ আ নেগেটিভলি চার্জ ইলেকট্রোড, এইভাবে বলতে হবে। বা ইলেকট্রোকেমিক্যাল সেল হলে বলতে হবে যে ক্যাথোড ইজ আ পজিটিভলি চার্জ ইলেকট্রোড অ্যানোড ইজ আ নেগেটিভলি চার্জ ইলেকট্রোড। সো অ্যাকচুয়ালি আমরা ক্যাথোড বা অ্যানোডের ডেফিনেশন এইভাবে আসবোই না। যে আমি একটু আগেই বললাম যে যখন ইলেকট্রনের ডিসকভারি হয় প্যারালি সেই সময় কিন্তু মাইকেল ফ্যারাডে, যিনি হামফ্রে ডেভিরই ছাত্র ছিলেন, হ্যাঁ, তো ওই মাইকেল ফ্যারাডে তিনি কিন্তু ইলেকট্রোলিসিস এবং ফিজিক্সে তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পড়ছো, ইলেকট্রোম্যাগনেটিজম জানো পড়ছো, তো তার উপরে বিস্তর কাজ করেছিলেন, অনেক কাজ করেছিলেন। তো সেই মাইকেল ফ্যারাডে যখন ওই ইলেকট্রোলিসিসের উপর কাজ করছিলেন, সেখান থেকে ইলেকট্রনের সম্বন্ধে একটা আইডিয়া ধারণা তিনি দিতে পারলেন, যেটা ফান্ডামেন্টাল চার্জ আমরা বলতে পারি পার্টিকেল। তো সেখানে আমরা যখন দেখছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা ইলেকট্রনের কথা জানতে পারি জে জে থমসন এক্সপেরিমেন্ট থেকে, মাইকেল ফ্যারাডে ইলেকট্রোলিসিসের কাজ থেকে। তো সেখান থেকে আমরা দেখতে পাই যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেল, এবং ওই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট এই কারণেই নাম দেওয়া হয় কারণ ওখানে নেগেটিভলি চার্জ ইলেকট্রোড থেকে পার্টিকেলস গুলো ফ্লো করছিল কোন দিকে, পজিটিভলি চার্জ ইলেকট্রোডের দিকে। এবং সেখানে দেখা যাচ্ছে যে তার মুভমেন্টের পাথওয়েতে আমরা যদি কোনো রকম মানে মেটাল প্লেটসকে রাখি খুব হালকা মাসের, তাহলে সেটা রোটেট করছে, ঠিক আছে, শ্যাডো তৈরি হচ্ছে। তো এগুলো থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে ক্যাথোড রে পার্টিকেলস এর মেকানিক্যাল ইফেক্ট আছে, ঠিক আছে, ওটার একটা মাস আছে, তার মানে অ্যাজ ওয়েল অ্যাজ ওখানে দেখতে পাচ্ছি আমরা শ্যাডো তৈরি হচ্ছে, মানে ওগুলো স্ট্রেট লাইনে মুভ করছে, পজিটিভলি চার্জ ইলেকট্রিক ফিল্ডের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে। এবং আরো একটা ইম্পর্টেন্ট অবজারভেশন ছিল, সেটা হচ্ছে ফ্লোরোসেন্স বলে একটা ঘটনা। তো এই ফ্লোরোসেন্স ব্যাপারটা কি জিনিস জানো তোমরা? তো ফ্লোরোসেন্স হচ্ছে একটা ফেনোমেনন, যেটা তোমাদের হয়তো অনেকেরই বাড়িতে আছে বা ছিল এক সময়, দাদু ঠাকুমার কাছ থেকেও হয়তো শুনে থাকবে বা অনেকে বাড়িতে দেখেছো। সেটা হচ্ছে যে আগেকার যে টিভি গুলো ছিল, টেলিভিশন,
সেটা হচ্ছে সিআরটি মনিটর, বা পুরোনো যে কম্পিউটার গুলো সেখানে দেখবে মনিটরটা সিআরটি মনিটর, যেটাকে আমরা বলি ক্যাথোড রে টিউব মনিটর। তো ওই মনিটরের ওখানে একটা পিকচার টিউব বলে একটা ব্যাপার থাকে, তো সেখান থেকে ওই রেডিয়েশনটা জেনারেট করছে এবং স্ক্রিনের উপরে গিয়ে পড়ছে। আর স্ক্রিনটার অপোজিট সাইডে আমরা বসে আছি এবং স্ক্রিনে আমরা ভিজুয়ালাইজেশন, স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি। তো ওখানে ওই যে স্ক্রিনটা যে মেটেরিয়াল দিয়ে কোটিং করা হয়, সেই মেটেরিয়ালটা হচ্ছে ফ্লোরোসেন্ট মেটেরিয়াল। ঠিক আছে, ফ্লোরোসেন্ট অ্যাক্টিভ মানে যখন রেডিয়েশন গো ওই স্ক্রিনের উপরে পড়ে তখন স্ক্রিনটা জ্বলে ওঠে, সেন্টিলেশন হয়। তো এরকম যখন দেখা যাচ্ছিল যে ক্যাথোড রে গুলো ডিসচার্জ টিউবের মধ্যে দিয়ে পাস করছে নেগেটিভ এন্ড থেকে পজিটিভ এন্ডের দিকে, তাহলে যখনই ও গ্লাস ওয়ালে গিয়ে স্ট্রাইক করছিল, তো সেখানে একটা সেন্টিলেশন হচ্ছিল, একটা মানে সবুজ আভা তৈরি হচ্ছিল, গ্রিন সেন্টিলেশন। এবং যখন ওটাকে আরেকটু বেটার ওয়েতে কোট করে দেওয়া হলো ইনার সাইড উইথ আ ফ্লোরোসেন্ট অ্যাক্টিভ মেটেরিয়াল লাইক জিঙ্ক সালফাইড, তো সেখান থেকে ওই সেন্টিলেশনটা আরো ভালোভাবে দেখা যাচ্ছিল। তো এই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট থেকেই প্রথম ইলেকট্রনের সম্বন্ধে জানতে পারা যায়। আর একটু আগে যে বলছিলাম তোমাদেরকে যে ক্যাথোড বা অ্যানোডের ডেফিনেশনটা, সেটা অ্যাকচুয়ালি বলা উচিত যে ক্যাথোড হচ্ছে এমন একটা ইলেকট্রোড যেখানে অলওয়েজ রিডাকশন হয়, বিজারণ হয়। আর অ্যানোড হচ্ছে এমন একটা ইলেকট্রোড যেখানে অলওয়েজ অক্সিডেশন হয়। তার মানে যদিও সেই জিনিসগুলো তোমরা একটু পরের দিকে গিয়ে শিখবে, ক্যাথোড মানে আর অ্যানোড মানে, আমি যখন এটাকে ডিফাইন করতে যাব আমার বলার দরকার নেই আই এম ওয়ার্কিং উইথ দ্য ইলেকট্রোলাইটিক সেল অর ইলেকট্রোকেমিক্যাল সেল, রাদার আমি সিম্পলি এইভাবে বলতে পারি ক্যাথোড ইজ দ্য ইলেকট্রোড ওয়্যার রিডাকশন টেক্স প্লেস। ক্যাথোড মানেই সেখানে রিডাকশন হবে। সেটা কিন্তু দুটো টাইপের সেলে এটা অন্যথা হবে না, মানে সেটা ইলেকট্রোলাইটিক সেল একরকম হচ্ছে বা ইলেকট্রোকেমিক্যাল সেল একরকম হচ্ছে তা নয়। ক্যাথোড মানে সেখানে অলওয়েজ রিডাকশন হয়, আর অ্যানোড মানেই সেখানে অলওয়েজ অক্সিডেশন হয়। এবার অবভিয়াসলি তোমাদের মনে প্রশ্ন থাকবে বা আসছে যে স্যার তাহলে এই মানে রিডাকশনটা কি জিনিস বা অক্সিডেশনটা কি জিনিস। তো এটা নিয়েও কিন্তু একটা টোটাল চ্যাপ্টার আছে কেমিস্ট্রিতে, হ্যাঁ, যেটাকে আমরা রিডক্স বলি, জারণ বিজারণ। তা আমরা শিখবো আবার আস্তে আস্তে, সব শিখবো আমরা। তো আপাতত এইটুকুনি আগে খেয়াল রাখতে হবে। তো ওই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট থেকে আমরা প্রথম জানতে পারি ইলেকট্রনস এর কথা। এবার এই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট হয়ে যাওয়ার পরে যে থমসন তিনি একটা অ্যাটমিক মডেল প্রপোজ করার চেষ্টা করেন, কারণ তার আগে পর্যন্ত যে অ্যাটমের মধ্যে সাব অ্যাটমিক পার্টিকেলস এর এক্সিস্টেন্স আছে এই ধারণাটাই তো ছিল না। কারণ যখন ডাল্টন, যাকে ফাদার অফ অ্যাটম আমরা বলি, তিনি যখন জানিয়েছিলেন তিনি বলেছিলেন অ্যাটম ইজ ইনডিভিজিবল, অ্যাটম মানে পরমাণু অবিভাজ্য। হ্যাঁ, অ্যাটম ক্যান নট বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড, ঠিক আছে। আর যদি অ্যাটমস হয় একটা পার্টিকুলার এলিমেন্টে, তার যত রকমের অ্যাটমস হবে তাদের সবার মাস অ্যান্ড প্রপার্টিজ সেম। Similarly, if we are dealing with the different atoms of different elements, their properties will also differ, their mass will also differ. যদিও ডাল্টনস এর অ্যাটমিক থিওরি মানে পস্টুলেটস গুলো, সেগুলো পরবর্তীকালে এই যে এক্সপেরিমেন্ট গুলো চলতে থাকে সেখানে ওয়ান বাই ওয়ান সব এই স্টেটমেন্ট গুলো ভুল বলে প্রমাণ হতে থাকে। বাট স্টিল উই শুড নো অ্যাবাউট ডাল্টনস অ্যাটমিক থিওরি, যেটা অলরেডি আমরা ক্লাস 8-এ পড়ে ফেলি। তো সেখানে ডাল্টনস অ্যাটমিক থিওরি পড়ার এটাই কারণ দরকার, কারণ তিনি যদি ওই অ্যানালিসিস গুলো না করে আমাদের দিতেন, আমরা পরবর্তী সেই জায়গাটাকে ফার্দার জানার জন্য চেষ্টা করতাম না। তাই ডাল্টনস অ্যাটমিক থিওরির স্টেটমেন্ট গুলো সবকটাই পরবর্তীতে ভুল বলে প্রমাণ হলেও আমাদের কিন্তু এখন সেগুলোকে জানতে হয়, কারণ সেখানে হাত ধরেই কিন্তু পরবর্তী সায়েন্সটা এগোনো। ঠিক আছে, যখনই আমরা সায়েন্স শিখবো জানবো, আমাদের কিন্তু কিছুটা হিস্ট্রিও জানতে লাগবে, ব্যাকগ্রাউন্ডটা জানতে লাগবে। আজকে ধরো যারা রিসার্চ করছেন, ল্যাবে যাচ্ছেন, তো রিসার্চ করতে গিয়ে হঠাৎ করে গিয়ে তার ল্যাবে তো অনেক কেমিক্যালস পড়ে রয়েছে, যে কোনো একটা ধরে একটা আরেকটার সাথে মিশিয়ে দিলে কি কিছু হয়ে গেল রিয়াকশন এইভাবে? তো না, এগুলো সবার পেছনে কিছু বেসিস থাকে, তাদের আগে যেতে হয়, জানতে হয় যে কারা কিরকম কাজ করেছেন, সেটা কোন ফিল্ডে কাজ হয়েছে, তারা কি অবজারভেশন পেয়েছেন, সেখানে কিছু প্রবলেমস এসছে কিনা, তো সেটাকে অ্যানালিসিস করতে গিয়ে দেখা যায় নতুন আর একটা কিছু ডিসকভারি হয়। ওকে, তো যাই হোক আমরা একটু এগোই। তো ফ্লোরোসেন্স ব্যাপারটা হচ্ছে কি, যেটা বলছিলাম যে ফ্লোরোসেন্স হচ্ছে যে স্ক্রিনের ওপরে যখনই কোনো রেডিয়েশনকে স্ট্রাইক করবে এবং সেই স্ক্রিনটা যদি সেন্টিলেশন করতে পারে, সেন্টিলেশন দেয়, তাহলে এই ঘটনাটাকে ফ্লোরোসেন্স বলে, আর মেটেরিয়ালগুলোকে ফ্লোরোসেন্ট অ্যাক্টিভ মেটেরিয়ালস বলে। সেরকম একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিলাম, নাম হচ্ছে জিঙ্ক সালফাইড। এটা কিন্তু একটা ফ্লোরোসেন্ট অ্যাক্টিভ মেটেরিয়াল। ওকে, ইভেন আমাদের যে টিউব গুলো থাকে ঘরে, যে টিউব জ্বলে, সে টিউবের ভেতরেও কিন্তু এরকম যদি টিউব কখনো ভেঙে গিয়ে থাকে দেখবে, অ্যাকচুয়ালি ছোটবেলায় আমরা যখন ঘুড়ি ওড়াতাম, তো সেই সময় আমরা কি করতাম, যে টিউব, সেই টিউবটাকে কিন্তু ভাঙতাম, মানে অবশ্যই খারাপ হয়ে যাওয়া টিউব, সেই টিউবটাকে ভেঙে কিন্তু সেই টিউব দিয়ে কাঁচের গুঁড়ো, হ্যাঁ, হামানদিস্তায় সেটাকে ভালো করে গুঁড়ো করে পেস্ট করে নিয়ে সেটা দিয়ে আমরা মাঞ্জার জিনিস তৈরি করতাম, সুতো, ধার সুতো তৈরি করার জন্য। তো ওই টেস্ট টিউব যদি কখনো ভেঙে থাকে দেখবে যে টেস্ট টিউবটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো একদম ট্রান্সপারেন্ট গ্লাস,
কিন্তু আমরা যখন নর্মাল টেস্ট টিউব মানে আমাদের ঘরে দেখতে পাই সেটা তো সাদা, তাহলে অ্যাকচুয়ালি ওর ভেতরে ওরকম ফ্লোরোসেন্ট অ্যাক্টিভ মেটেরিয়ালের কোটিং দেওয়া আছে। তো যখন ওই ফ্লোরোসেন্ট অ্যাক্টিভ মেটেরিয়ালের কোটিং এর ওপরে গিয়ে লাইট পড়ে সেটা তখন জ্বলে ওঠে, রেডিয়েশন পড়ে সেটা জ্বলে ওঠে, ফলে টিউবের থেকে আমরা রেডিয়েশন বেরিয়ে আসতে থেকে দেখছি, আলো দেখতে পাই এখান থেকে, তাই। তো এরকম আগেকার যে মনিটরস গুলো ছিল সিআরটি মনিটর, ক্যাথোড রে টিউব মনিটর বললাম, সেখানে এই ফ্লোরোসেন্ট অ্যাক্টিভ মেটেরিয়ালে কোটিং থাকতো। ওকে, তো ক্যাথোড রে এক্সপেরিমেন্টের কয়েকদিন পরে সেখানে চলে আসে হচ্ছে ইলেকট্রন ডিসকভারি হওয়ার পরে যে থমসন, যে থমসন তিনি একটা অ্যাটমিক মডেল প্রপোজ করার চেষ্টা করেন। কারণ তিনি একটা সাবঅ্যাটমিক পার্টিকেলস এর কথা বললেন, তাহলে স্বাভাবিকভাবেই খুব প্রশ্ন আসে যে তাহলে সাবঅ্যাটমিক পার্টিকেলসটা অ্যাটমের ভিতরে আছে কোথায় বা কিভাবে আছে। তো দেয়ার ওয়াজ টোটালি অ্যান অ্যাজাম্পশন, এর পেছনে কোনো এক্সপেরিমেন্টাল ব্যাকগ্রাউন্ড ছিল না, তার একটা ধারণা মাত্র। সো হি প্রপোজ দ্যাট যে অ্যান অ্যাটম ইজ আ পজিটিভলি চার্জড স্ফিয়ার, মানে এই পুরো অ্যাটমটা কিন্তু একটা পজিটিভলি চার্জ ক্যারি করছে, পুরো অ্যাটমটা অ্যাজ এ হোল পজিটিভলি চার্জ স্ফিয়ার। আই এম ড্রয়িং অন টু ডাইমেনশন, সো ইট লুকস লাইক আ সার্কেল, বাট ইউ হ্যাভ টু অ্যাজিউম ইট ইজ জাস্ট লাইক আ স্ফিয়ার। মানে একটা ধরো পিং পং বল, একটা ফুটবল বল, এরকম ভাবো। স্ফিয়ার কিন্তু থ্রি ডাইমেনশনাল জিনিস, হ্যাঁ, আর সার্কেল কিন্তু 2D। ওকে, তো আমি এখানে রেখেছি, দেখতে লাগছে এটাকে সার্কেল, বাট ডোন্ট থিঙ্ক দ্যাট অ্যাটম তাই বলে একটা সার্কুলার শেপের জিনিস, তাই না। অ্যাটম কিন্তু অ্যাকচুয়ালি থ্রি ডাইমেনশনাল স্ফিয়ার। তো তিনি বললেন কি এরকম অ্যাটমটা হচ্ছে একটা পজিটিভলি চার্জ স্ফিয়ার, মানে অ্যাটমের যে টোটাল পজিটিভ চার্জটা আর টোটাল মাসটা সেটা ইউনিফর্মলি বা ইভেনলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য স্ফিয়ার। পুরো অ্যাটমের যে টোটাল পজিটিভ চার্জ হচ্ছে, টোটাল ভর যা হচ্ছে, সেটা অ্যাটমের কোন একটা পার্টিকুলার জায়গায় জমেনি, সেন্টার্ড হয়নি, সেটা পুরো অ্যাটমটার মধ্যে ইভেনলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে সমানভাবে। মানে আমি ধরো এখান থেকে যদি একটা ভলিউমকে বার করে নিই, বা এখান থেকে সেম ভলিউমটাকে বার করি, বা এখান থেকে একটা সেম ভলিউম বার করে নিই, এখান থেকে সেম ভলিউম কেটে নিই, বার করে নিই ওই স্ফিয়ারটার, তাহলে ওই সেম ভলিউমের মধ্যে সেম অ্যামাউন্ট অফ চার্জ ডেন্সিটি পাবো, মানে পজিটিভ চার্জ ডেন্সিটি, অ্যাজ ওয়েল অ্যাজ ওই পোর্শনস গুলোর মাসটাও এক্স্যাক্টলি সেম হবে, তবে এটাকে ইউনিফর্ম বলা যেতে পারে। এবং তিনি আরো বললেন তাহলে তার যে ডিসকভার করা পার্টিকেল, সাবঅ্যাটমিক পার্টিকেল, ইলেকট্রন, সেগুলো কোথায় আছে, মানে নেগাট্রনস তার ভাষায়। তো সেগুলো অ্যাকচুয়ালি হ্যাপাজার্ডলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য স্ফিয়ার্স, এরকম এদিক ওদিক পুরো হ্যাপাজার্ডলি ছড়িয়ে আছে, and in such a way that the total negative charge produced or given by these negatively charged particle, negatrons or electrons nowadays we say, সেটা কিন্তু টোটালি পজিটিভ চার্জটাকে ব্যালেন্স করে দিচ্ছে স্ফিয়ার, and that's why it can maintain the neutrality of the atom। তাহলে অ্যাটম নিউট্রাল হওয়ার পেছনে রিজনটা তিনি বললেন যে এই নেগেটিভলি চার্জ পার্টিকেলস গুলো, ইলেকট্রনস গুলো মিলে টোটাল যতটা নেগেটিভ চার্জ করছে, অ্যাটমটার মধ্যে ঠিক ততটা অ্যামাউন্টেই পজিটিভ চার্জ আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই ওটা নিউট্রালিটি মেনটেন করতে পারছে। কিন্তু পার্টিকেল হচ্ছে ইলেকট্রনস গুলো, আর স্ফিয়ারটা অ্যাজ এ হোল পজিটিভ চার্জ একটা স্ফিয়ার, আর যেখানে মাসটাও ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। তো এটা তার একটা ধারণা ছিল মাত্র, অ্যাজাম্পশন, ঠিক আছে। এরকম একটা মডেল তিনি প্রপোজ করলেন। তো এই মডেলটাকে বলা হয়, কার সাথে তুলনা করা যেতে পারে, আমরা তো কেক খেতে সবাই ভালোবাসি, তো কেকের মধ্যে বিভিন্ন ওই পুডিং গুলো দেওয়া হয়, তো এই মডেলটাকে প্লাম পুডিং মডেল বলে, ঠিক আছে। বা কারোর ইচ্ছা হলে সে অনেকটা কম্পেয়ার করতে পারো এটাকে তরমুজের সাথে, ওয়াটারমেলন। তো ওয়াটারমেলনের মধ্যে যে সিডস গুলো আছে, বীজগুলো আছে, সেগুলো দেখো কোনো নিয়ম মেনে কিন্তু ডিস্ট্রিবিউটেড নেই, তাই না, হ্যাপাজার্ডলি ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে তোমার কাছে ভাবো এরকম একটা পুরো তরমুজ আছে, এটা পুরোপুরি স্ফেরিক্যাল ইন শেপ, ইউনিফর্ম, তাহলে ওর পুরো রেড পোর্শনটা ভেবে নাও ওটা হচ্ছে টোটাল পজিটিভ চার্জ স্ফিয়ারটা, আর ওই সিড গুলোকে ভেবে নাও তুমি ইলেকট্রনস, ঠিক আছে। তো এটা একটা প্রপোজাল ছিল প্লাম পুডিং মডেলের। যদিও আস্তে আস্তে আমি বলবো, দেখবে জানাবো যে এই মডেলটা কয়েকদিন পরেই আলটিমেটলি ডিসকার্ডেড হয়ে গেল। কিন্তু এই ডিসকার্ডেড হওয়ার পেছনে কি কারণ ছিল, এক্সপেরিমেন্ট কি ছিল, বা এক্সপেরিমেন্টাল অবজারভেশন কি, সেগুলো দেখবো। কিন্তু এই মডেলটা বেশ কয়েক বছর চলেছিল, তার কারণ এই যে ইলেকট্রনের ডিসকভারি হওয়ার পরে প্রোটনের ডিসকভারি হওয়ার পেছনে বেশ অনেকটা বছর সময় যায়, আর নিউট্রন তো ইভেন রাদারফোর্ডস অ্যাটমিক মডেল প্রপোজাল হয়ে যাওয়ার তারও পরে ডিসকভারি হয় নিউট্রনের, যেটা রাদারফোর্ডেরই একজন স্টুডেন্ট জেমস স্যাডউইক, হি ডিসকভার্ড নিউট্রন বেসিক্যালি। তো যাই হোক, আমরা আরেকটু পরে পোর্শনে যাই। থমসনের এক্সপেরিমেন্টস গুলোর মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট ছিল হচ্ছে সাবঅ্যাটমিক পার্টিকেলস গুলোর তিনি E/m রেশিও ক্যালকুলেট করেছিলেন। এই E/m রেশিওটাকে কি বলা হয়? দিস E/m রেশিও ইজ অলসো নোন অ্যাজ স্পেসিফিক চার্জ।
এটাকে স্পেসিফিক চার্জ বলা হয়। ঠিক আছে, আমরা ই বাই এম রেশিও ভাবেও বলতে পারি আর স্পেসিফিক চার্জও বলতে পারি। অ্যাকচুয়ালি ই স্ট্যান্ডস ফর দ্য চার্জ অফ দ্য পার্টিকেল, সাবঅ্যাটমিক পার্টিকেল, অ্যান্ড এম স্ট্যান্ডস ফর দ্য মাস অফ দ্যাট সাবঅ্যাটমিক পার্টিকেল। তো এই রেশিওটাকে কাজে লাগিয়ে মানে যখন ক্যাথোড এক্সপেরিমেন্ট করা হয়েছিল, দেখা গেল যে ক্যাথোড রে এক্সপেরিমেন্টের সময় যদি ইলেকট্রোড গুলোকে বিভিন্ন আদার্স ইলেকট্রোড, বিভিন্ন মেটাল ইলেকট্রোডস কে ইউজ করি, কখনো সিলভার, কখনো গোল্ড, কখনো প্লাটিনাম, কখনো আয়রন, কখনো কপার, তো যত রকমই আমরা মেটাল ইলেকট্রোড ইউজ করছি না কেন, ইভেন গ্রাফাইট ইজ অলসো আ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি দো ইট ইজ আ নন মেটাল, তো সেটা দিয়েও এই পার্টিকেলস গুলোর ক্যারেক্টারিস্টিক কিন্তু সব জায়গা থেকে আমরা সেম পাচ্ছি। মানে এই পার্টিকেলস গুলো দেখা যাচ্ছে সব জায়গাতে সেম ই বাই এম রেশিও দেখাচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য ফান্ডামেন্টাল পার্টিকেল। ঠিক আছে, এবং এই পার্টিকেলটা তো আমরা সবার মধ্যে আছে। তো এই ই বাই এম রেশিওটা হচ্ছে অ্যাকচুয়ালি চার্জ অফ দ্য ইলেকট্রন ডিভাইডেড বাই মাস অফ দ্য ইলেকট্রন। তাহলে এবার অলরেডি আমরা ইলেকট্রনের অ্যাকচুয়াল চার্জ জেনে গেছি বা অ্যাকচুয়াল মাসও জেনে গেছি, যদিও সেগুলো ক্যালকুলেশনে শুধুমাত্র যে থমসনের কাজ ছিল তা নয়, বেসিক্যালি মিলিকান তিনি অয়েল ড্রপ মডেলকে কাজে লাগিয়ে ইলেকট্রনের চার্জ ক্যালকুলেট করেছিলেন। আর যখন চার্জ জানা হয়ে গেছিল আর ই বাই এম রেশিওটা জানা ছিল, তাহলে সেই দুটোর রেশিও থেকে আমরা ওই ইলেকট্রনের মাস ক্যালকুলেট করতে পেরেছিলাম। ঠিক আছে, তো অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট থেকে মিলিকান ক্যালকুলেট করে দিয়েছিলেন ইলেকট্রনের চার্জ কি হতে পারে, এবং সেটাই কিন্তু ফান্ডামেন্টাল চার্জটা। আর এই ই বাই এম রেশিওটা আমরা যদি ডিফারেন্ট সাবঅ্যাটমিক পার্টিকেলস এর জন্য দেখি, তাহলে সেগুলো কি হবে, সেই পার্টিকেলটা চার্জ নেবো আর মাস দিয়ে ডিভাইড করলে একটা ভ্যালু আমরা পাবো। এইবার ধরো এই এনটিএসসি এক্সাম এক সময় অনেকটা হতো, ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, বাট এখন আরো অন্যান্য অলিম্পিয়াডস গুলো হচ্ছে। হ্যাঁ, তো এই এক্সামস গুলোতে কিন্তু কোয়েশ্চেন আসে এটাকে, বা ভিএসও ক্লাস 9-এ তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড পড়ছো স্টুডেন্টস, তাদের কিন্তু ভিএসও এক্সামটা হয় স্কুল থেকে, তাই না? জেবিএনএসটিএস এটা অর্গানাইজ করে। তো এই এক্সামে কিন্তু কোয়েশ্চেন এসেছিল রিগার্ডিং ই বাই এম রেশিও। তো কোয়েশ্চেনটা কেমন ছিল একটু বলি। তো কোয়েশ্চেনটা এরকম ছিল যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অ্যান্ড আলফা পার্টিকেলস, এই যে চারটে টাইপের এই যে সাবঅ্যাটমিক পার্টিকেলস গুলোর কথা বলা হচ্ছে, এদেরকে একটা অ্যাসেন্ডিং অর্ডার অফ ই বাই এম রেশিওতে সাজিয়ে দেওয়া হয়েছিল, অ্যাসেন্ডিং অর্ডার। ঠিক আছে, দিয়ে এবার চারটে অপশনও দেওয়া ছিল। আমি এখানে আর অপশন লিখতে যাচ্ছি না, আমার এক্স্যাক্টলি অপশনগুলো তো খেয়াল নেই, আই এম রাইটিং দ্য কারেক্ট অপশন অনলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা আলফা পার্টিকেলের যদি এক্স্যাক্ট চার্জ বাই মাস রেশিও করে ওখানে আমরা ওই ইনক্রিজিং অর্ডারটাকে সাজানোর চেষ্টা করি, অ্যাসেন্ডিং অর্ডারটা বানাই, সো ইট উইল কনজিউম টাইম। এবং ওই একটা এমসিকিউ করতেই দেখা যাবে যে আমার কিন্তু ওই 4 মার্কস পেতে গিয়েই আমার অনেকটা সময় চলে গেল, বাকি ওই সময় আমি হয়তো আরো 4টে এমসিকিউ করে ফেলতে পারতাম। তো কায়দাটা কি, আমাকে তো খালি কম্পেয়ার করে বলতে হবে যে অর্ডারটা কি, আমার তো এক্সাক্ট ভ্যালু জানতে চাইনি। সো ইন দ্যাট কেস ইট উইল বি ইজিয়ার ফর আস ইফ উই আর কনসিডারিং দেয়ার রিলেটিভ ভ্যালুস। ঠিক আছে, তো রিলেটিভ ভ্যালুস কিরকম, যেমন ইলেকট্রনের জন্য যদি আমরা দেখি, ইলেকট্রনের রিলেটিভ চার্জটাকে আমরা খালি ম্যাগনিটিউড নেব, বি কেয়ারফুল। হ্যাঁ, তো ইলেকট্রনের চার্জের জন্য আমরা কি নেব, ইলেকট্রনের চার্জকে রিলেটিভ চার্জ আমরা নিচ্ছি হচ্ছে 1, আর রিলেটিভ মাসটা কি নেব, রিলেটিভ মাস হচ্ছে 1/1836। তার মানে এখান থেকে এই ভ্যালুটা দাঁড়িয়ে গেল কিন্তু 1836। প্রোটনের জন্য কি দাঁড়াচ্ছে, প্রোটনের রিলেটিভ চার্জ আর ইলেকট্রনের রিলেটিভ চার্জ তো সেম, আর সেখানে প্রোটনের মাসটা হচ্ছে 1 ইউনিট, কারণ প্রোটনের মাস 1 ইউনিট ধরেছি বলেই ইলেকট্রনের মাসকে কিন্তু 1/1836 ধরা, তাহলে এখান থেকে আসছে এটা 1। আর নিউট্রনের জন্য যদি দেখি আমরা, তাহলে নিউট্রনের জন্য দেখো রিলেটিভ চার্জ হচ্ছে 0, রিলেটিভ মাস 1 ইউনিট, তাহলে এখান থেকে ভ্যালুটা 0, 0 বাই সামথিং ইজ ইকুয়াল টু 0। আর আলফা পার্টিকেল, এটা এখনো তোমাদেরকে আমি বলিনি, আমি কোয়েশ্চেনটার মধ্যে বোঝাতে গিয়ে রাখলাম, আলফা পার্টিকেল সম্বন্ধে একটু পরেই আমি ডিসকাস করছি। তো আলফা পার্টিকেল ইজ অ্যাকচুয়ালি He2+ আয়ন, বা আমরা এটাকে ইচ্ছা করলে হিলিয়াম নিউক্লিয়াই বলতে পারি। মানে অনেকগুলো হিলিয়াম অ্যাটমস এর, এমন হিলিয়াম অ্যাটমস যার থেকে অলরেডি দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, সো তার নিউক্লিয়াসে কেবলমাত্র নিউট্রন আর প্রোটন পড়ে আছে, তো সেই কারণে ওটাকে হিলিয়াম নিউক্লিয়াইও বলা যায়, হিলিয়াম নিউক্লিয়াস সিঙ্গুলার নাম্বারে যদি বলি। ঠিক আছে, তো এই হিলিয়াম আয়ন্স গুলোকেই আমরা আলফা পার্টিকেলস বলতে পারি। হয় অবভিয়াসলি দ্য কন্ডিশন ইজ দ্যাট ইট শুড কাম আউট ফ্রম আ স্প্লিটিং অফ দ্য রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস, একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস এর নিউক্লিয়াস ভেঙে ওটা বেরিয়ে আসবে। যাই হোক, এখন আমার ই বাই এম রেশিওটার জন্য এই ভ্যালুটা কি কাজে লাগাবো সেটা দেখি। তা আলফা পার্টিকেল যেহেতু 2 ইউনিট পজিটিভলি চার্জ ক্যারি করছে, তার মানে ওর রিলেটিভ চার্জটা হচ্ছে 2, আর ওর রিলেটিভ মাসটা হচ্ছে, ইট ইজ দ্য মাস হচ্ছে 4 টাইমস দ্য মাস অফ আ প্রোটন।
মানে অ্যাকচুয়ালি হিলিয়াম অ্যাটম যদি হয়, হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে আমরা জানি অ্যাটমিক নাম্বার 2 হয়, আর ওর যেটা মোস্ট স্টেবল অ্যাটম তার জন্য মাস নাম্বার হচ্ছে 4। তো সেই রেসপেক্টে আমরা যদি ওখানে 2+ ধরি এটাকে, তাহলে ওখান থেকে দেখো দুটো ইলেকট্রন বেরিয়ে গেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওর কিন্তু মাসটা হচ্ছে 4 ইউনিট, মানে 4 টাইমস দ্য মাস অফ আ প্রোটন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এটা কিন্তু হয়ে গেল হাফ। তাহলে দেখো এই কোয়েশ্চেনটার আনসার এখন আমার কাছে অনেক ইজি, আর কত তাড়াতাড়ি হয়ে যাবে, জাস্ট মানে 30 সেকেন্ডস এর মধ্যে তোমার এই কোয়েশ্চেন আনসারটা হয়ে যাবে। তাহলে এখানে যদি ইনক্রিজিং অর্ডারে সাজাই, তাহলে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কার জন্য এসছে? নিউট্রনের জন্য। তার থেকে বেশি ভ্যালু কার জন্য এসছে? আলফার জন্য। তার থেকে বেশি কার জন্য এলো? প্রোটন। আর ম্যাক্সিমাম ভ্যালু ইজ গিভেন বাই দ্য ইলেকট্রন। তাহলে এই কোয়েশ্চেনটার যে কোয়েশ্চেনের যে অপশনস গুলো ছিল তার মধ্যে ওয়ান অফ দ্য অপশনস এটা দেওয়া আছে। ঠিক আছে, তো এই পেজে আমি তোমাদের কাছে ডিসকাস করলাম যে সাবঅ্যাটমিক পার্টিকেলস এর মধ্যে স্পেশালি ইলেকট্রন আর প্রোটনের কথা বললাম, এবং প্রোটনের ডিসকভারির পেছনে একটু বলে রাখি, যিনি কাজ করেছিলেন তিনি হচ্ছেন গোল্ডস্টেইন। সো তিনি একটা এক্সপেরিমেন্ট করেন, অনেকটা ক্যাথোড রে এক্সপেরিমেন্টাল সেটআপটার মতনই ছিল, জাস্ট উনি ওখানে একটু মডিফিকেশন করেছিলেন। লাইক ওখানে উনি হাইড্রোজেন গ্যাস রেখেছিলেন ইনসাইডে প্রথম দিকে, আর তার ভেতরে খুব লো প্রেসারে গ্যাসকে রাখা ছিল। যেমন ক্যাথোড রে এক্সপেরিমেন্টের সময় খুব লো প্রেসার এয়ার প্রেসার ছিল, খুবই কম। হ্যাঁ, কেন? কারণ গ্যাস যদি বেশি থাকে ভেতরে, তাহলে গ্যাস কিন্তু নন কন্ডাক্টিং নেচার, ফলে ইলেকট্রনস বা প্রোটনস মানে পজিটিভলি চার্জ পার্টিকেলস গুলো ফ্লো করতে পারে না। ঠিক আছে, উই আর অলসো সারাউন্ডেড বাই এয়ার হুইচ ইজ অলসো আ মিক্সচার অফ গ্যাসেস। তো সেই কারণে কিন্তু আমাদের এখান থেকে এখানে ইলেকট্রিক শক চলে যাচ্ছে না। ওকে, তো সেই কারণে যখন ওই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট হয় বা অ্যানোড রে এক্সপেরিমেন্টের সময় ওই ডিসচার্জ টিউবের গুলোর ভেতরে কিন্তু অলমোস্ট ভ্যাকিউম কন্ডিশন ছিল, বা খুব লো প্রেসারে স্পেসিফিক কিছু গ্যাস রাখা হচ্ছিল, যেমন অ্যানোড রে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস রাখা হয়েছিল। তো সেখান থেকেই কিন্তু প্রোটনের সম্বন্ধে জানতে পারা যায়। আর ক্যাথোডটা কি করেছিলেন উনি? পারফোরেটেড নিয়েছিলেন। পারফোরেটেড মানে ধরো এটা যদি একটা ক্যাথোড প্লেটটাকে ভাবো নেগেটিভলি চার্জ, এটা কিরকম ভাবে হোল করা ছিল, এখানে ফুটো করা ছিল, এবং সেই ফুটোগুলো দিয়ে এই পজিটিভলি চার্জ পার্টিকেলস গুলো ক্যাথোড রের উল্টো ডিরেকশনে পাস করছিল। এবং তাই তোমরা হয়তো জেনে থাকবে, নামটা শুনেছো, যে পজিটিভলি চার্জ পার্টিকেলস বা অ্যানোড রেজকে আমরা আরো একটা নামে ক্যানাল রেজও বলি। তো ক্যানাল মানে হচ্ছে খাল, ঠিক আছে। তো ওই হিসাবে নামটা কেন ক্যানাল রেজ হয়েছিল সেটা হচ্ছে ওই গোল্ডস্টেইনের এক্সপেরিমেন্টের কারণে, যেখানে তিনি ক্যাথোডটাকে পারফোরেটেড নিয়েছিলেন সেই কারণে। তো এখান থেকে পজিটিভলি চার্জ পার্টিকেল বলা ভালো, যে তাদের সম্বন্ধে জানতে পারা যায়। বেসিক্যালি ইলেকট্রন যখন ক্যাথোড প্লেট থেকে বেরিয়ে আসে, নেগেটিভলি চার্জ ইলেকট্রোড থেকে বেরিয়ে আসছে, সেটা কি ওর ভেতরে থাকা গ্যাসের মধ্যে স্ট্রাইক করে এবং গ্যাসের অ্যাটম থেকে ইলেকট্রনকে ডিট্যাচ করে দেয়। তাহলে আমরা যদি একটা হাইড্রোজেন অ্যাটম ভাবি, তাহলে হাইড্রোজেন অ্যাটমের আছে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন, তাহলে ক্যাথোডের ইলেকট্রনটা এসে ওই হাইড্রোজেনের যে একটা মাত্র ইলেকট্রন ছিল ওটাকেও বার করে দেয় ঠেলে, ফলে হাইড্রোজেন অ্যাটমটা তখন পজিটিভলি চার্জ হয়ে পড়ছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি পজিটিভ রে যেটা আমরা ওই ডিসচার্জ টিউবে পেয়েছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লো অফ H+ আয়নস। তাই প্রোটনকে ইচ্ছা করলে যেমন আমরা পি দিয়ে বা +1 P1 দিয়ে রিপ্রেজেন্ট করি, আবার আমরা ইচ্ছা করলে এটাকে সিম্পলি হাইড্রোজেন দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি H, কারণ হাইড্রোজেন অ্যাটমের অ্যাটমিক নাম্বার 1, মাস নাম্বার 1, এর মধ্যে একটা প্রোটন আছে আর নিউট্রন নেই, আর একটা ইলেকট্রন আছে। এবার যেহেতু অ্যাটমের মাস ডিপেন্ড করে কার উপরে? প্রোটন আর নিউট্রনের উপরে। তাহলে সেই কারণে এর একটা প্রোটন থাকার জন্য আমরা এটাকে শুধু প্রোটন বলেও বলতে পারি। আরো প্রিসাইজলি যদি বলতে চাই, H+ আয়নকে আরো ভালোভাবে প্রোটন বলা যায়, কারণ H+ আয়নের মধ্যে ওই ইলেকট্রনটাও এখন আর নেই। তো H+ আয়ন ক্যান অলসো বি টার্মড অ্যাজ আ প্রোটন। ওকে, তো আমি তোমাদেরকে আমাদের স্টাডি মডিউলের এই একটা পেজ, যেটা আমাদের এই চ্যাপ্টারের শুরু, সেই পেজটা আমি তোমাদের এখানে দিচ্ছি, যেখানে দেখতে পাচ্ছ সবাই যে এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই পার্টিকেলস গুলোকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি, তার চার্জ কত, রিলেটিভ চার্জ হিসেবে কি নেব, তার এক্সাক্ট মাস কত, রিলেটিভ মাস কি নেব, এবং এদের ডিসকভারির পেছনে ছোট ছোট এক্সপেরিমেন্ট করে বলে দেওয়া আছে কার কার মানে কার কার এক্সপেরিমেন্টের পেছনে মানে মেনলি উল্লেখযোগ্য এবং তাদের নাম এবং কোন সময় মোটামুটি এগুলো ডিসকভারি হয় সেগুলো দেওয়া আছে। এবং দেখো আমি একটু আগেই বলছিলাম যে ইভেন থমসন যখন প্লামপুডি মডেল প্রপোজ করেন, পরবর্তীকালে রাদারফোর্ডস আমরা অ্যাটমিক মডেল জানতে পারি, তারও পরে কিন্তু গিয়ে নিউট্রনের ডিসকভারি হয়, এবং সেটা জেমস অ্যাডউইক ডিসকভার করেছিলেন ইন দ্য ইয়ার অফ 1932। আর রাদারফোর্ডস এর অ্যাটমিক মডেল যেটা, সেটা অ্যারাউন্ড ওই 1911
13 এরকম টাইম, এবং অ্যাকচুয়ালি প্রোটন নামটা রাদারফোর্ডের দেওয়া। ঠিক আছে, গোল্ডস্টাইন এক্সপেরিমেন্টাল কাজটা করেন এবং রাদারফোর্ড নামটা রেখেছিলেন প্রোটন। আর এখানে আমাদের দেখো বেশ কিছু পড়তে গেলে ইম্পর্টেন্ট পয়েন্টস এর দিকে খেয়াল রাখতে হবে, সেগুলো এখানে দেখো একটু মেনশন করা আছে। লাইক আমরা একটু কনভার্সন ফ্যাক্টরটা জেনে রাখি যে কুলম্বকে যদি আমাকে ইএসইউ তে কনভার্ট করতে হয়, তাহলে কুলম্বকে ইউএসইউ তে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে আমরা দেখলাম এই মাত্র যে 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব, দ্যাট ইজ ইকুয়াল টু 4.8 ইন্টু 10 টু দি মাইনাস 10 ইএসইউ। তাহলে 1 কুলম্ব মানে কি হয়ে যাবে, 4.8 ডিভাইডেড বাই 1.6, আর ওটা ইন্টু 10 টু দি পাওয়ারটা হয়ে যাবে মাইনাস 9, 10 টু দি পাওয়ার 9 হয়ে যাবে। তো সেখান থেকে আমরা পেয়ে যাব আলটিমেটলি 1 কুলম্ব মানে হচ্ছে অলমোস্ট 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এছাড়াও পরবর্তীকালে দেখতে পারবে যে আমার কাছে যদি 1 মোল পরিমাণ ইলেকট্রনস আসে, 1 মোল হচ্ছে, মোল একটা কি, মোল হচ্ছে একটা কোয়ান্টিটি, মানে আমি যদি কোনো একটা অ্যামাউন্ট অফ সাবস্টেন্সকে বোঝানোর জন্য যে ইউনিটটা ইউজ করি সেই ইউনিটটা হচ্ছে মোল। ওকে, এবং এটা এসআই ইউনিট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সকে বোঝানোর জন্য। আমরা মূল কনসেপ্ট চ্যাপ্টার আলাদা করে পড়বই, এবং সেখানে একটা নাম্বার সম্বন্ধে জানতে পারবো, অ্যাভোগাড্রো, আমেডিও অ্যাভোগাড্রো, তার অনারে সেই নাম্বারটাকে বলা হয় অ্যাভোগাড্রোস নাম্বার বা অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট। যদিও নাম্বার আর কনস্ট্যান্টের মধ্যে একটু ডিফারেন্স আছে, এবং সেই নাম্বারটা একটা খুব বড় নাম্বার। যদিও অ্যাভোগাড্রো সেটা ক্যালকুলেট করেনি, পরবর্তীকালে লো স্মিথ হি বেসিক্যালি ক্যালকুলেটেড দিস নাম্বার, গেভ আস দ্য আইডিয়া অ্যাবাউট দ্য নাম্বার। তো সেই নাম্বারটা একটা খুব বড় নাম্বার, মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তো পাওয়ারটা খেয়াল রাখতে হবে, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, মানে একের পেছনে 23 জিরোস, সাচ আ বিগ নাম্বার। তো এতগুলো যদি ইলেকট্রন হয়, তার মানে সেখানে 1 মোল ইলেকট্রন আছে আমরা বলতে পারবো। এই নাম্বারটা যার মধ্যেই থাকে সেই সাবস্টেন্সটা 1 মোল অ্যামাউন্টে আছে আমরা বলতে পারি। তো আমার যদি এরকম এক্সামে কোয়েশ্চেন থাকে যে 1 মোল ইলেকট্রনের চার্জ কত বলো, তো আমরা কি করতে পারবো, একটা ইলেকট্রনের চার্জ জানি 1.602 ইন্টু 10 টু দি মাইনাস 19 কুলম্ব, তো সেটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো অ্যাভোগাড্রো নাম্বারটা দিয়ে। করলে পরে দ্য ভ্যালু উইল বি অ্যাপ্রক্সিমেটলি 96,500 কুলম্ব। তো এই 96,500 কুলম্বটাকেই আমরা বলে থাকি 1 ফ্যারাড। মানে বিষয়টা অনেকটা এরকম যে ইউনিটের যে নামগুলো আমরা দেখি না, সেগুলো দেখো কোনো না কোনো সায়েন্টিস্টদের অনারে সেই ইউনিটগুলোর নাম রাখা। তো কুলম্ব একজন সায়েন্টিস্টের নাম, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের আমরা পড়তে গিয়ে কুলম্বস ল পড়ি। আবার ফ্যারাডে একটু আগেই নাম উল্লেখ করলাম, তো তিনিও ইলেকট্রোলিসিসের উপর, ইলেকট্রোম্যাগনেটিজমের উপর অনেক কাজ করেছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এ হচ্ছে ফ্যারাডে, মানে কুলম্ব হচ্ছে ছোট্ট অ্যামাউন্ট অফ চার্জকে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করা হয়, আর ফ্যারাডে এটা ইউজ করে লার্জ কোয়ান্টিটিটাকে, মানে 96,500 কুলম্ব হলে ওটাকে আমরা 1 ফ্যারাডে বলছি। ওকে, তো এটা সেই জায়গাটাই এখানে দেওয়া আছে। অ্যান্ড ইলেকট্রন ক্যাথোড রে এক্সপেরিমেন্ট থেকে ডিসকভার হয়, প্রোটন পজিটিভ রে এক্সপেরিমেন্ট বা অ্যানোড রে এক্সপেরিমেন্ট থেকে ডিসকভার হয়। আর নিউট্রনের ডিসকভারিটা কিরকম, নিউট্রনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেই সময় রাদারফোর্ডের ল্যাবে তখন রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালসকে নিয়ে, মানে সেই টাইমের সময় আর কি ধরতে পারো যে সেই টাইমে আর কি রেডিও অ্যাক্টিভিটিও জানা যায় বেশ কয়েকদিন। তো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস গুলো নিয়ে ওখানে খুব কাজ হচ্ছে ল্যাবের মধ্যে, মানে নতুন এলিমেন্ট ডিসকভারি শুরু, মানে সিনথেটিক এলিমেন্ট বানানো যায় কিনা, কিভাবে বানানো যায়, এই সমস্ত খুব চেষ্টা চলছে। তো সেই করতে গিয়েই কিন্তু জেমস স্যাডউইক একটা অবজারভেশন পেলেন যে বেরিলিয়াম যেটা একটা মেটাল, সো বেরিলিয়াম মেটালকে তিনি আলফা পার্টিকেল দিয়ে স্ট্রাইক করেন। ঠিক আছে, এবার আলফা পার্টিকেল একটু আগেই বললাম যে আলফা পার্টিকেলের সোর্সটা কি, সেটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যা নিউক্লিয়াসটা আনস্টেবল হয়। তো সেখান থেকে আলফা পার্টিকেলস বেরিয়ে আসছিল, আলফা পার্টিকেল হচ্ছে He2+ আয়ন। তো সেই He2+ আয়ন এসে যখন এই বেরিলিয়ামে স্ট্রাইক করছিল, বেরিলিয়াম গেটস কনভার্টেড ইনটু কার্বন, ছিল একটা মেটাল হয়ে গেল একটা নন মেটাল, মানে ইটস জাস্ট লাইক আ ম্যাজিক সেই সময় রাদারফোর্ড, এবং তার জন্যই রেডিও অ্যাক্টিভিটি নিয়ে সেই সময় প্রচুর কাজ হচ্ছিল। তো কার্বনে কনভার্ট আয়ন, কার্বন হ্যাজ দ্য অ্যাটমিক নাম্বার 6, মাস নাম্বার ইজ 12। তাহলে এই সাইডে এবার যখন আমরা এরকম ইকুয়েশন লিখি না, আলফাটাকে এইমাত্র দেখো বললাম তোমাদেরকে He2 4, আর এটা 2+, তাহলে 9 + 4 13, আর নিচে 4 + 2 6, তাহলে 6 তো মিলে গেছে এদিকে। বাট ওপরের দেখো ভ্যালুটা মিলছে না, মাস নাম্বারের সামেশনটা দুদিকে সেম আসছে। সো অ্যাকচুয়ালি এই কার্বনটার সাথে সাথে বাই ইকুয়েশন আমরা একটা পার্টিকেলের কথা লিখতে পারি, তাই না, সাবঅ্যাটমিক পার্টিকেলস। তো অ্যাকচুয়ালি এই পার্টিকেলসটাই তিনি ডিসকভার করেছিলেন জেমস স্যাডউইক।
অ্যান্ড হি নেমড ইট নিউট্রন। এটাকে নিউট্রন নাম দিয়েছিলেন বিকজ ইট ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, মানে এটা একটা অ্যাটমের মাসে যথেষ্ট কন্ট্রিবিউশন রাখছে কিন্তু চার্জে কোনো কন্ট্রিবিউশন দিচ্ছে না, নিউট্রাল পার্টিকেল। সো সেখান থেকে নিউট্রন কথাটা আসে। তো এটাই ছিল হচ্ছে জেমস হাইড্রিকের, যদিও এক্সপেরিমেন্টাল সেট আপ বা এগুলো তো সম্পূর্ণ আলাদা, সেগুলো আরো আস্তে আস্তে জানবে হিস্টোরিতে। তোমার যদি পড়ার ইচ্ছা হয় কখনো, বিভিন্ন সায়েন্টিস্টদের অটোগ্রাফি পড়ার চেষ্টা, অটোবায়োগ্রাফি গুলো পড়ার চেষ্টা করবে, তো সেখান থেকে তুমি এই ইনফরমেশন গুলো জানতে পারবে, তাদের এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, তারা কি ধরনের প্রোটোটাইপ তৈরি করতেন, সেগুলো নিয়ে কাজ করতেন, এগুলো জানতে পারবে। তো আমি মোটামুটি একটা আইডিয়া দিলাম বা বেসিক যে প্রিন্সিপালটা সেটা বললাম নিউট্রন ডিসকভারির পেছনে। ওকে, আর নেক্সট হচ্ছে এখানে দেখো আমাদের এই কোয়েশ্চেনটা রেখেছি আমরা, যেটা অ্যাকচুয়ালি ই বাই এম রেশিও কি হয়, তো সেটাকে আমরা এখান থেকে দেখতে পারি। তাহলে এই ই বাই এম রেশিও গুলো একটা ইলেকট্রনের জন্য কি হয়, একটা প্রোটনের জন্য কি হয়, এবং নিউট্রন প্রোটন ইলেকট্রনকে আমরা যদি সাজাই তাহলে সেটা কি হবে। এবং একটু আগে তোমাদেরকে আমি থমসন প্লাম পুডিং মডেলের কথাটা বললাম, বা যেটাকে বললাম যে ওয়াটারমেলন মডেলও বলা যেতে পারে, সেটাই দেখো এখানে একটা ছবি আমাদের দেওয়া। এটা পজিটিভলি চার্জ স্ফিয়ারটা, যার মধ্যে নেগেটিভলি চার্জ ইলেকট্রনস গুলো হ্যাপাজার্ডলি ডিস্ট্রিবিউটেড হয়েছে, কম্পেয়ার করা হচ্ছে ওয়াটারমেলনের সাথে বা প্লাম পুডিং এর সাথে, মডেলের সাথে। তো এবার এই থমসনস অ্যাটমিক মডেলে কিন্তু কিছু লিমিটেশন পাওয়া গেল। কিরকম লিমিটেশন? যে অ্যাটম স্পেকট্রা দেয়, অ্যাটমিক স্পেকট্রা, যেটা মানে হাইড্রোজেন অ্যাটম থেকে যে স্পেকট্রা আমরা পাই, তো সেই অ্যাটমিক স্পেকট্রাটা এক্সপেরিমেন্টালি যা পাচ্ছি আর এই থিওরি অনুযায়ী যা হওয়া উচিত দুটো সেম হচ্ছে না। এখান থেকে শুধুমাত্র একটা পার্টিকুলার রেডিয়েশনের একটা পার্টিকুলার লাইন পাওয়া উচিত, একটা পার্টিকুলার ওয়েভলেন্থের রেডিয়েশন আমাদের এক্সপেক্ট করা উচিত। বাট আমরা অ্যাকচুয়ালি অ্যাটমিক স্পেকট্রা যখন হাইড্রোজেন অ্যাটমে দেখেছি, তো সেখানে দেখেছি অনেকগুলো লাইনস আছে, এবং যেগুলো ভিজিবল জোনের মধ্যে যদি আমরা দেখার চেষ্টা করি, ভিজিবল জোনের মধ্যে যে পোর্শনটা পড়ে, সেখানেও দেখতে পারি যে ওখানে ডিসক্রিট বা ডিসকন্টিনিউয়াস কিছু লাইনস আছে, অ্যান্ড অবভিয়াসলি করেসপন্ডিং টু দ্য ডেফিনিট ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সি। তো সেটা কেন হচ্ছে এই মডেল সেটা এক্সপ্লেন করতে পারছে না। অ্যাজ ওয়েল অ্যাজ পরবর্তীকালে যখন আরো ডেভেলপমেন্ট হয় সায়েন্সে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে মডার্ন অ্যাটমিক মডেলস গুলোর সাথে এই মডেলটা কোনোভাবেই খাপ খাচ্ছে না। এবং এখানে কিন্তু একটা ধারণাও আছে যে থমসনের যে অ্যাজাম্পশনটা ছিল প্লাম পুডিং মডেলের, সেটা আদৌ কতটা ঠিকঠাক সেটাকে ভেরিফাই করার জন্য রাদারফোর্ড, গেইগার অ্যান্ড মার্সডেনকে সঙ্গে নিয়ে, যারা তারই স্কলার ছিলেন, তো তাদেরকে নিয়ে তিনি ওই ফেমাস, আমরা যেটাকে আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট বলে চিনি, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বা অনেকে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বলেও আমরা বলে থাকি, সেই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল যে আদৌ কি একটা অ্যাটমের ভেতরে টোটাল পজিটিভ চার্জ আর টোটাল মাস এরকম ডিস্ট্রিবিউটেড আছে ইউনিফর্মলি অ্যাটমের মধ্যে। তো সেটা দেখা যাবে, সেটা আমরা আসছি আস্তে আস্তে। বাট ওই জায়গায় যাওয়ার আগে আমাদের একটু ধারণা থেকে যাওয়া ভালো, লাইক রেডিও অ্যাক্টিভিটিকে নিয়ে, বাংলায় যেটাকে তেজস্ক্রিয়তা আমরা বলতে পারি। তো এই রেডিও অ্যাক্টিভিটি ফেনোমেননটা কি জিনিস, তো এখানে তো একটা ছবির মতন দেখানো আছে। যদি এটাকে একটা রেডিও অ্যাক্টিভ অ্যাটম আমরা ভাবি, অবভিয়াসলি আমরা অ্যাটম তো খালি চোখে আর দেখতে পাই না, তো এখানে ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তো রেডিও অ্যাক্টিভ অ্যাটমের যে নিউক্লিয়াস হয়, সেই নিউক্লিয়াসটা কিন্তু আনস্টেবল হয়। তার মানে আমরা ওই যে বললাম একটু আগে 118 এলিমেন্টস জানি, যার মধ্যে 92 ন্যাচারাল আর বাকিগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। তো ওই 92 ন্যাচারালের মধ্যেও কিন্তু ন্যাচারাল কিছু এলিমেন্টস আছে যার একটা স্পেশাল ফেনোমেনন দেখাতে পারে, যে ওই অ্যাটমস এর নিউক্লিয়াস গুলো হাইলি আনস্টেবল, এবং সেই নিউক্লিয়াস গুলো কন্টিনিউয়াসলি স্প্লিট করতে থাকে, ভাঙতে থাকে, অ্যান্ড তারা স্টেবল হওয়ার জন্য লাইটার অ্যাটমস এর দিকে, লাইটার অ্যাটমস বা লাইটার এলিমেন্টস এর দিকে কনভার্ট হতে থাকে। আর শুধুমাত্র ওই কনভার্সন হওয়ার সময় শুধুমাত্র যে পার্টিকেল টু পার্টিকেলই ফরমেশন হচ্ছে তা নয়, সাইমালটেনিয়াসলি কিছু এনার্জিও রিলিজ হচ্ছে। আর সেটাকেই আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই যে এনার্জিটা বেরিয়ে আসে, সেই এনার্জিটা কি কি ফর্মে বেরোয় বা এই পুরো ঘটনাটাকে অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভিটি বলা হয়, যেটা একটা স্পন্টিনিয়াস ফেনোমেনন, স্বতঃস্ফূর্ত একটা ঘটনা। এটা ঘটনার জন্য তোমাকে অ্যাটমের ওপর কোনো রকম প্রেসার দিতে হয়নি, অ্যাপ্লাই করতে হয়নি এলিমেন্টসকে, বা এটাকে কোনো একটা সার্টেন টেম্পারেচারে যে হিট করতে হয়েছে তা নয়, বা এখানে কোনো ক্যাটালিস্ট দিয়ে এটাকে ফাস্টার করাতে হচ্ছে প্রসেসটাকে, তা নয়। মানে কোনো রকম আউটসাইডের যে ফিজিক্যাল প্যারামিটার্স গুলোর অ্যাক্টিভিটি, সেটা কিন্তু কোনোভাবেই এর রেডিও অ্যাক্টিভিটি এই ফেনোমেননটাকে প্রভাবিত করতে পারে না। ঠিক আছে, তো রেডিও অ্যাক্টিভিটি ইজ আ স্পন্টেনিয়াস ফেনোমেনন, এবং এটা নিয়ে প্রথম যিনি কাজ করেন তার অনারে এর যে রেডিয়েশনস গুলো বেরিয়ে আসছিল, সেটাকে নাম রাখা হয়েছিল বেকারেল রে। হেনরি বেকারেল এর উপরে প্রথম আমাদেরকে ইনফরমেশন দেন। ঠিক আছে, পরবর্তীকালে রেডিও অ্যাক্টিভিটিস উপরে অনেক কিছু কাজ হয়, এবং
আজকের দিনে দাঁড়িয়ে আমরা অ্যাটমিক এনার্জিকে, যে সোর্সটাকে অ্যাটমিক এনার্জি, রেডিও অ্যাক্টিভ, যেখানে ইউরেনিয়াম, থোরিয়াম, এই ধরনের রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস গুলো, রেডিয়াম, এগুলোকে কাজে লাগিয়ে আমরা অনেক অনেক এনার্জি সোর্সকে, এই এনার্জি সোর্সটাকে কাজে লেগে অন্যান্য এনার্জিতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, অ্যাটমিক এনার্জি থেকে আমরা অন্যান্য রকম এনার্জিতে কনভার্সন করতে পারি। তো এটার অনেক ভালো কাজও আছে। আবার সঙ্গে তোমরা হয়তো জানো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন শুনেছো হয়তো ঘটনা, জাপানের হিরোশিমা এবং নাগাসাকি দুটো শহরের ওপরে ইন দ্য ইয়ার অফ 1945, 6 অগস্ট অ্যান্ড 9 অগস্ট, ইউএসএ দুটো এরকম নিউক্লিয়ার বম্ব ড্রপ করেছিল, অ্যাটমিক বম্ব। তো সেটাও কিন্তু এরকম নিউক্লিয়ার ফিশন রিয়াকশনারি এক্সাম্পল, যেখানে হেভিয়ার নিউক্লিয়াস স্প্লিট হচ্ছিল লাইটার নিউক্লিয়াসে, আর করেসপন্ডিং ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করছিল, এবং তাতে বহু লক্ষ, মানে বহু হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মানে এফেক্টেড হন, বহু হাজার মানুষ মারা যান। এবং সেখানে দুটো অ্যাটমিক বম্ব যে ড্রপ করেছিল, তার মধ্যে একটা নাম ছিল হচ্ছে একটা একটা ছিল হচ্ছে তোমার লিটল বয়, আর একটা ছিল ফ্যাট ম্যান। 6 অগস্ট আর 9 অগস্ট, এই দুটো দিন। তো রেডিও অ্যাক্টিভিটিকে আমরা অনেক ভালো কাজেও লাগাতে পারি, এবং তোমরা হয়তো সবাই জানো যে আমরা এখন পরমাণু শক্তিধর দেশ, এই যে কথাটা বলি, তো এর পেছনে কারণ হচ্ছে আমাদের কাছে অ্যাটম বম আছে, নিউক্লিয়ার, ফর আওয়ার ডিফেন্স সিস্টেম। তো এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস গুলো নিজের আনস্টেবল, এটা ভেঙে গিয়ে লাইটার অ্যাটমস বা লাইটার এলিমেন্টস এ কনভার্ট হচ্ছে, অ্যাজ ওয়েল হ্যাজ তার সাথে যে এনার্জিটাকে রিলিজ করছে, সেই এনার্জির মধ্যেও কিন্তু আবার টাইপ আছে। এই যে রেডিয়েশনসটা হয় ফ্রম দ্যাট, স্পেসিফিক্যালি আমরা বলতে পারি যে দুটো টাইপ হচ্ছে পার্টিকেলস এর মতন অনেকটা, যেটাকে মানে পার্টিকেল নেচারের মধ্যে আমরা অবজার্ভ করতে পারি। আর আরেকটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মানে এই যে লাইট, তোমরা যে স্ক্রিন দেখছো, এই যে লাইট, সেটাও কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। লাইট ইজ আ পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই চ্যাপ্টারেরই আগে গিয়ে আমি একটু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। তো গামা যে রেডিয়েশনটা বেরিয়ে আসে আফটার দ্য ইমিশন অফ আলফা আর বিটা পার্টিকেলস ফ্রম আ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তো গামা রেডিয়েশনটা তারপরে হয়। ঠিক আছে, তো ওই গামা রেডিয়েশনটা ওই মাস ডিফেক্টের কারণে আসে। গামা রেডিয়েশনকে তাই আমরা সেকেন্ডারি ইমিশনও বলে থাকি, কারণ আগে হয় ওটা আলফা পার্টিকেল বা বিটা পার্টিকেল এমিট করে নেয়, আফটার দ্যাট গামা রেডিয়েশনসটা হয়। তো এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস মানে সে সময় প্যারালালি কাজ চলছিল, এবং মোটামুটি দেখা যায় অ্যাটমিক নাম্বার যাদের 82-র ওপরে আছে, মানে লেড অ্যাটমিক নাম্বার 82, তারপরে বিসমাথের কিছু এলিমেন্টস আছে যেগুলো, অ্যাটমস আছে যেগুলো বিসমাথের স্টেবল হয়, আর কিছু অ্যাটমস আছে যেগুলো রেডিও অ্যাক্টিভ। তা আমরা ওটাকে জেড বলতে পারি, যে অ্যাবাভ 82 গেলে পরেই আমরা রেডিও অ্যাক্টিভিটি দেখতে পাই। স্পেসিফিক্যালি পোলোনিয়াম যেমন 84 অ্যাটমিক নাম্বার, ওটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এবং তোমরা হয়তো জানো মেরি কুরি, পিয়ের কুরি, এনাদের কথা শুনেছো। মেরি কুরি, শি ওয়াজ আ সায়েন্টিস্ট অফ পোল্যান্ড, এবং তিনি মাদারল্যান্ডের নামেই ওই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটার নাম রেখেছিলেন পোলোনিয়াম। তো তারাও রেডিও অ্যাক্টিভিটির উপরে অনেক কাজ করেছিলেন, এবং পরবর্তীকালে মেরি কুরি আলটিমেটলি এই রেডিও অ্যাক্টিভিটি জনিত কারণেই আর কি, রেডিয়েশনস এর কারণেই আলটিমেটলি মারা যান। এবং এখনো বলা হয় যে তার ডায়েরি, তার লেখা এখনো কথা বলে, কারণ তিনি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসকে নিয়ে মানে খুব রাফলি হ্যান্ডেল করতেন, যাকে বলে কোনো প্রিকশন নিতেন না সেইভাবে। তো সেই কারণে তাকে নিয়ে ফ্রান্সের সে সময় খুব মানে তাকে অনেক বাজেভাবে ইয়ে করা হয়েছিল, এবং তাকে এটাও নোবেল যখন কমিটি, মানে শি ওয়াজ এ সায়েন্টিস্ট, যে তিনি ফিজিক্সে এবং কেমিস্ট্রি দুটো জায়গাতে কিন্তু নোবেল পেয়েছিলেন সেই সময়। এবং তাকে নোবেলের টিম থেকে জানানো হয় যে আপনি যদি পুরস্কার না নিতে আসেন আমরা বেশি খুশি হব। ঠিক আছে, কারণ তাকে সেই সময় সোসাইটিতে তাকে নিয়ে খুব একটা ব্যাড একটা ইম্প্যাক্ট ছিল, মানে তার, তিনি কিন্তু অনেক ভালো কাজ করেন, সায়েন্স তার কাছে চিরজীবন কৃতজ্ঞ, কিন্তু সেই সময় সোসাইটি তাকে অন্যরকম একটা নজরে দেখতো। তো যাই হোক, মেরি কুরি, পিয়ের কুরি, এদের করা এদের কথা, এদের কাজ নিয়ে আরেকদিন তোমাদের আমি জানাবো। তো আপাতত রেডিও অ্যাক্টিভিটি নিয়ে একটু আমরা জেনে। তো রেডিও অ্যাক্টিভিটি ইজ আ স্পন্টেন ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি, যেটা আমরা বলি। নাওয়াডেজ ইউ অলসো নো অ্যাবাউট দ্য আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি, বাট ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা বলতে পারি যে সমস্ত ন্যাচারাল এলিমেন্টস গুলো আছে যাদের নিউক্লিয়াস গুলো হাইলি আনস্টেবল, তাদের থেকে কিছু ইনভিজিবল রেডিয়েশন বেরিয়ে আসে, যেগুলোকে আমরা আলফা, বিটা বা গামা এই রেডিয়েশন হিসেবে নাম দিই। এবং এইগুলো কিন্তু একটা স্পন্টেনিয়াস ফেনোমেনন, এগুলো রেডিয়েশন গুলো ইনভিজিবল, আমরা খালি চোখে দেখতে পাই না, বাট পরবর্তীকালে আমরা তাদের প্রপার্টিস গুলোকে অ্যানালিসিস করতে পেরেছি, এবং তাদেরকে এইভাবে নাম দিয়েছি আমরা। আর এই রেডিও অ্যাক্টিভিটি যে নিউক্লিয়ার ফেনোমেনন, সেটার একটা কথাও বা প্রমাণ আমরা এইভাবে নিতে পারি। সেটা হচ্ছে যে ধরো আমি একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিই, সাপোজ আমি 1 গ্রাম অফ রেডিয়াম নিলাম, যেটা একটা পিওর এলিমেন্ট।
আবার রেডিয়াম ইরিয়াম একটা কম্পাউন্ড দিলাম, মানে ওই 1 গ্রাম রেডিয়াম থেকেই আমি রিয়াকশন করিয়ে আমি 1 গ্রাম রেডিয়াম থেকে রেডিয়ামের কম্পাউন্ড রেডিয়াম সালফেট বানালাম, মানে যার মধ্যে ওই 1 গ্রাম অ্যামাউন্ট অফ রেডিয়াম আছে, বা রেডিয়াম ক্লোরাইড বানালাম যার মধ্যে এই 1 গ্রাম অ্যামাউন্টের রেডিয়াম কিন্তু আছে। মজাদার বিষয় যে এটার যা কেমিক্যাল প্রপার্টি, অবভিয়াসলি একটা এলিমেন্টের যা প্রপার্টি হবে, এলিমেন্ট থেকে তৈরি হওয়া কম্পাউন্ডের প্রপার্টিজের মধ্যে অনেক ডিফারেন্স চলে আসবে। যেমন তোমরা হয়তো জানো যে হাইড্রোজেন ইজ এ কম্বাস্টিবল গ্যাস, অক্সিজেন ইজ দ্য হেল্পার অফ কম্বাশন, বাট তারা কেমিক্যালি রিয়াক্ট করে যে ওয়াটারটা তৈরি করছে সেটা নাইদার কম্বাস্টেবল নট দ্য হেল্পার অফ কম্বাশন। তো ঠিক তেমন ভাবেই এই রেডিয়াম, এটা একটা আলাদা নিজের প্রপার্টিজ আছে, আর রেডিয়াম সালফেট যেটা রেডিয়ামের একটা কম্পাউন্ড, তার প্রপার্টিজ গুলো আলাদা। তো কেমিক্যাল প্রপার্টিজ আলাদা হলেও মজাদার বিষয় এই দুটোর কিন্তু রেডিও অ্যাক্টিভিটির পরিমাণ যেটা আমরা বলতে পারি সেটা কিন্তু সেম। মানে রেট অফ ডিসইন্টিগ্রেশন যদি বলি, কারণ এটা তো কন্টিনিউয়াসলি ভাঙছে, তাহলে যদি এর মতো যে নাম্বার অফ রেডিও অ্যাক্টিভ অ্যাটমস যা আছে এর মতো যদি নাম্বার অফ রেডিও অ্যাক্টিভ অ্যাটমস স্থায়ী থাকে, মানে কোয়ান্টিটি দিয়ে বললে এটাও যদি 1 গ্রাম রেডিয়াম আর এর মধ্যে 1 গ্রাম রেডিয়াম থাকে, রেডিয়াম সালফেট, তাহলে দেখা যাবে দুজনের রেডিও অ্যাক্টিভিটির অ্যামাউন্টটা কিন্তু এক্স্যাক্টলি সেম। তার মানে রেডিও অ্যাক্টিভিটি কিন্তু একটা নিউক্লিয়ার ফেনোমেনন, অর্থাৎ নিউক্লিয়াসে কি আছে তার উপরে ব্যাপারটা ডিপেন্ডেন্ট। তার আউটার মোস্ট সেল থেকে ইলেকট্রন লস গেইন হয়ে গিয়ে যে কম্পাউন্ড ফরমেশন করছে তার সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। যেমন রেডিয়াম সালফেটের মধ্যে রেডিয়াম +2 স্টেটে আছে, তো কেমিক্যাল প্রপার্টিস পাল্টে গেছে, কিন্তু তাই বলে তার রেডিও অ্যাক্টিভিটি পাল্টে যায়নি। সো রেডিও অ্যাক্টিভিটি ইজ নট এফেক্টেড বাই দ্য কেমিক্যাল রিয়াকশন। এটা একটা নিউক্লিয়ার ফেনোমেনন। আর রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা এই যে পার্টিকেলস গুলোর নাম বললাম, আলফা, বিটা বা গামাকে মেইনলি বললাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এইগুলোর যদি আমরা একটু কম্পারিজন দেখি, তো এইগুলোর মধ্যে মেইনলি এই দুটোর মধ্যে আলফাকে আমি একটু আগেও বললাম যে এটা হচ্ছে He2+ আয়ন, এবং এর মাস নাম্বার হচ্ছে 4 টাইমস দা, মানে এটার মাস 4 টাইমস দা মাস অফ আ প্রোটন। আর বিটা পার্টিকেল যদি দেখো, বিটা পার্টিকেলের চার্জ অ্যান্ড মাস ইজ এক্স্যাক্টলি সেম উইথ দ্য চার্জ অ্যান্ড মাস অফ অ্যান ইলেকট্রন। আর গামা কিন্তু কোনো চার্জও নেই, মাসও নেই, মানে ফোটনস এর মতো। গামা ইজ অলসো কাইন্ড অফ ফোটন। আমরা নাম দিয়েছি গামা, মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে আমরা ডিপেন্ডিং অন দ্য ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, রেঞ্জ, আমরা সেগুলো বিভিন্ন নাম ইউজ করি। যেমন ইউভি তোমরা নাম জানো, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, এক্স রে, ঠিক আছে, রনজেন যেটা ডিসকভার করেছিলেন, ঠিক আছে, কসমিক রে, তারপর আমাদের ভিজিবল, যেটা আমরা ভিজিবল বা যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই সেটাকে আমরা ভিজিবল রেডিয়েশন বলি। তো বা তারপরে আইআর, ইনফ্রারেড, অবলোহিত, যেটা আমাদের ধরো এই টিভি, এসি, এইগুলোতে আমরা কি করি, যে রিমোট কন্ট্রোলটা আমরা প্রেস করি, তখন ডেফিনেটলি তুমি কোনো না কোনো সিগন্যাল সেন্ড করছো, তাহলে ওটাও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফর্মে যাচ্ছে, ঠিক আছে। তো সেটা গিয়ে মেসেজটা ওখানে গিয়ে ট্রান্সফার হচ্ছে, তো এগুলো সবই কমিউনিকেশন কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের থ্রুতে হচ্ছে, আইআর। এছাড়াও মাইক্রোওয়েভ আছে, রেডিও ওয়েভ আছে, সমস্ত যে ইন্টারনেট ফেসিলিটি আমরা ইউজ করছি, রেডিও ওয়েভ রিজিয়ন আমরা দেখছি আর কি, কাজ করছি। তো সেটা হচ্ছে সেরকম একটা হাইলি এনার্জেটিক যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেখতে চাও, সেটা হচ্ছে একটা গামা রেডিয়েশন। আর তার জন্যই কিন্তু এটা খুব হার্মফুল একটা রেডিয়েশন। গামা রেডিয়েশন ইজ এ হার্মফুল রেডিয়েশন, যার জন্যই কিন্তু জাপানে আছে এখনো বহু মানুষ কিন্তু তারা এফেক্টেড। সেই সময়কার রেডিয়েশন তারা হেরিডিটিতে, মানে বংশ পরম্পরায় কিন্তু পরবর্তী তারা এফেক্টেড এই গামা রেডিয়েশন। ইভেন যখন কেমো রেডিয়েশন দেওয়া হয়, হ্যাঁ, টু কিওর ক্যান্সার তো ওইভাবে কিওর নেই, বাট ওই রেডিয়েশন যখন টার্গেট করা হয় সেলস গুলোকে, সেগুলোকে ডিস্ট্রয় করার জন্য, তো সেখানে কিন্তু আশেপাশের ভালো সেলগুলো, টিস্যুগুলোও কিন্তু এফেক্টেড হয়। তো কেমো রেডিয়েশন একটা স্টেজে যাওয়ার পরে কেমো রেডিয়েশন দেখতে বাধ্য হই আমরা ক্যান্সার পেশেন্টকে। তো এই গামা রেডিয়েশন যেটা, এই গামা রেডিয়েশন খুব হার্মফুল একটা রেডিয়েশন, কারণ এর পেনিট্রেশন পাওয়ারটা ম্যাক্সিমাম, ওয়্যারএজ এই বিটা পার্টিকেলের পেনিট্রেশন পাওয়ার কম্পারেটিভলি কম, আর আলফা পার্টিকেলের পেনিট্রেশন পাওয়ারটা আরো কম, ঠিক আছে। আর এটা কেমন, মানে মোটামুটি ধরো 8 সেন্টিমিটার যদি লেড প্লেটের থিকনেস হয়, প্রায় সেটা দিয়ে এটাকে থামাতে হবে। 8 সেন্টিমিটার থেকে যদি কম থিকনেসের লেড প্লেট হয়, সেটাকে ইজিলি পেনিট্রেট করে চলে যাবে গামা রেডিয়েশন, এতটা পাওয়ারফুল, পেনিট্রেশন পাওয়ার এতটা বেশি। আর আলফা পার্টিকেলস বা বিটা পার্টিকেলস এর মধ্যে, স্পেশালি বিটা পার্টিকেলস কে নিয়ে বলা যেতে পারে, এই বিটা পার্টিকেলস এর চার্জ আর মাস দেখতে দেখো একই রকম ইলেকট্রনের মতো। তাহলে এরকম ইলেকট্রন কেন বললাম না, কারণ ইলেকট্রন বলা মানেই আমরা কনসিডার করি দিজ আর প্রেজেন্ট ইন দ্য অরবিট সেল সারাউন্ডিং দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসটাকে ঘিরে বিভিন্ন অরবিট বা সেলের মধ্যে ইলেকট্রনস গুলো থাকে, ওয়্যারএজ এই বিটা পার্টিকেলটা সোর্স কিন্তু ওই সারাউন্ডিং সেলসে থাকা ইলেকট্রনস গুলো নয়। এই বিটা পার্টিকেল হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস এর যে নিউক্লিয়াসটা, সেটা যদি ব্রেক ডাউন করে সেখান থেকে এটা জেনারেট করে। মানে স্পেশালি
যদি একটা নিউট্রন হয় নিউক্লিয়াসে, সেটা যখন স্প্লিট করে গিয়ে ভেঙে গিয়ে একটা প্রোটনে কনভার্ট হয়, সেই সময় কিন্তু দেখো একটা বিটা পার্টিকেল বেরিয়ে আসে। এটাকে নিউট্রিন অ্যান্টি নিউট্রিন এই ব্যাপারগুলো আছে, পরবর্তী আরো জানবে। তো এটা হচ্ছে অনেকটা এরকম। একটু আগে একটা ইকুয়েশন বোঝালাম যে যদি লেফট হ্যান্ড সাইডে যা যা থাকবে অ্যাটমিক নাম্বার মাস নাম্বার, তার থেকে মানে স্প্লিট করে দিয়ে প্রোডাক্ট সাইডে যেগুলো তুমি লিখবে সবার কিন্তু অ্যাটমিক নাম্বার মাস নাম্বার সেম হতে হবে, ঠিক আছে সেইভাবে। তো এটা অনেকটা তাই, এখানে রিলেটিভ চার্জটা ছিল 0, তাহলে এখানে +1 -1 মিলে 0ই থাকলো, আর এখানে রিলেটিভ মাস ছিল 1, এখানে 1 + 0 মানে সেটা 1 মেনটেন হচ্ছে। তাহলে এই পার্টিকেলটাকে বলা হচ্ছে বিটা পার্টিকেল। তাহলে এই বিটা পার্টিকেলের সোর্সটা হচ্ছে নিউট্রন। নিউট্রন ব্রেকডাউন করে গিয়ে বিটা পার্টিকেলস তৈরি হচ্ছে। ওকে, তো এখানে সেই ইনফরমেশনস গুলো তোমাদেরকে একটু দেওয়া আছে এই পেজটার মধ্যে। এখানে সব রেডিও অ্যাক্টিভিটি, যে বাইরের এক্সটার্নাল প্রেসার, টেম্পারেচার, ক্যাটালিস্ট, হ্যাঁ এগুলোতে এফেক্টেড হয় না, বা রেডিও অ্যাক্টিভিটিস এর নিউক্লিয়ার ফেনোমেনন, ঠিক আছে, বা বিটা পার্টিকেল কি করে জেনারেট করে, এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং রেডিও অ্যাক্টিভিটি, যে রেডিয়েশনের জন্য যে এনার্জিটা, সেই এনার্জিটা কিন্তু আমাদের নর্মাল কেমিক্যাল রিঅ্যাকশনের থেকে অনেক গুণ বেশি, অনেকটা বেশি, 10⁶ টাইমস এর এনার্জি প্রায়, এই অর্ডারে। আর এখানে দেখো একটা কম্পারিজন দেওয়া আছে, যেখানে আলফা, বিটা, গামা পার্টিকেলস এদের কম্পারিজন, চার্জ, মাস, পেনিট্রেশন পাওয়ার, এগুলো, ঠিক আছে। যেটা একটু আগে তোমাদের বলছিলাম যে 8 সেন্টিমিটার অফ লেড প্লেট দিয়ে এটাকে থামানো যেতে পারে, বা 25 সেন্টিমিটার থিক আয়রন প্লেট লাগবে। আফটার দ্যাট উই মুভিং টুয়ার্ডস দ্য ফেমাস টপিক ইন দিস চ্যাপ্টার, বা মানে বলতে পারো খুব পপুলার কাজ সেই সময়, সেটা হচ্ছে রাদারফোর্ডস আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। হ্যাঁ, এবং এটা যখন হয় ইন দ্য ইয়ার অফ 1911, সেই সময় রাদারফোর্ড, স্টুডেন্ট গেইগার এন্ড মার্জেন, তারা তাকে অ্যাসিস্ট করেন কাজে। তো এখানে কি করা হয়েছিল, এখানে একটা দেখো ছবি, মানে এক্সপেরিমেন্টাল সেটআপটার একটা পিকচার আমরা এখানে দিয়েছি। বিষয়টা অনেকটা এরকম ছিল, হ্যাঁ যতটা সহজে এখানে দেখাচ্ছি, সেটআপটা করতে গিয়ে আরো অনেকটাই সমস্যা ছিল। তো এখানে এরকম একটা লেড বক্স আছে, লেড বক্সের মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের সোর্সকে রাখা আছে, এবং এমন একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপকে চুজ করা হয়েছিল যেখান থেকে আলফা পার্টিকেলস এমিট হতে পারে, ঠিক আছে। তো ওই আলফা পার্টিকেলস যখন বেরিয়ে আসছে, মানে ইউ ক্যান সে ইট ইজ দ্য ফ্লো অফ He2+ আয়ন, পজিটিভলি চার্জ পার্টিকেলস বা পজিটিভ চার্জ রেডিয়েশনস আর কামিং আউট। এবং সেটার সামনে কতগুলো দেখো মেটাল স্লিট রাখা ছিল। স্লিট মানে হচ্ছে ওরকম মেটাল প্লেট যার এখানে খুব ছোট ছোট হোল করা আছে। তো যখন এই আলফা পার্টিকেলস বা পজিটিভলি চার্জ পার্টিকেলস গুলো এর মধ্যে দিয়ে পাস করবে, তাহলে সেটা যাতে চারদিকে ছড়িয়ে না পড়ে, একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে টার্গেট করা যায়, তার জন্য এখানে অনেকগুলো স্লিট রাখা ছিল, যাতে এটাকে একদম একটা পার্টিকুলার পোর্শনে গিয়ে আমরা টার্গেট করতে পারি। অ্যান্ড এটার একদম সামনের দিকে একটা গোল্ড ফয়েল, এটা হচ্ছে গোল্ড ফয়েলটা, ঠিক আছে, এই গোল্ড ফয়েল রাখা ছিল। এই গোল্ড ফয়েলটার থিকনেস ছিল খুবই পুয়ার, খুবই পুয়ার, 10⁻⁴ মিলিমিটার, এরকম একটা রেঞ্জে হচ্ছে রডা ছিল, 10⁻⁴ মিলিমিটার রেঞ্জ, মানে 0.0004 মিলিমিটার, এরকম একটা থিকনেস ছিল। এবার প্রশ্ন হচ্ছে যে গোল্ড মেটাল নিতে গেলেন কেন, লেড বক্স নিতে গেলেন কেন, এগুলোর পেছনে কারণ কি ছিল? অ্যাকচুয়ালি হি ট্রাইড, তিনি চেষ্টা করেছিলেন যে অ্যাটমটার যদি স্ট্রাকচার জানতে হয়, যেটা থমসনের অ্যাজাম্পশন ছিল যে অ্যাটমের টোটাল পজিটিভ চার্জ আর টোটাল মাস অ্যাটমের মধ্যে পুরোপুরি ডিস্ট্রিবিউটেড, তাহলে অবভিয়াসলি একটা ফাস্ট মুভিং পার্টিকেলস এর দরকার, এবং আলফা পার্টিকেল যথেষ্ট ফাস্ট মুভিং একটা পার্টিকেল, এবং সেটা এমন একটা মেটেরিয়ালের উপর গিয়ে টার্গেট করবে, সেই মেটেরিয়ালটা যদি মাস খুব বেশি না হয়, তাহলে সেখানে কিন্তু ওই পার্টিকেলসটা মানে ওটাকে কি করবে, ওই জিনিসটাকে মানে নষ্ট করে ফেলবে, ঠিক আছে। এক্সপেরিমেন্টাল ঠিকঠাক সেট আপ হবে না, তো একটা হেভি মাসের একটা পার্টিকেল দরকার। তো গোল্ডের অ্যাটমিক মাস যথেষ্ট বেশি, তো গোল্ডের অ্যাটমিক মাস একটা হেভিয়ার অ্যাটম, তার জন্য তার সামনে যাতে একটা ফাস্ট মুভিং পার্টিকেলস কে উপরে ধাক্কা মারলেও ওটা সহজে না নড়ে ওই জায়গা থেকে। মানে অনেকটা বিষয়টা এরকম যে তুমি ধরো রাস্তা দিয়ে হাঁটছো, আর তোমার সামনে একটা বড়, বা তোমার বাড়িতে তোমার সামনে একটা দেওয়াল আছে, তোমার হাতে একটা পিং পং বল আছে, খুব জোরে পিং পং বলটা তুমি দেওয়ালের মধ্যে মারলে, বা তোমার হাতে ক্যাম্বিস বল আছে, খুব জোরে মারলে, তাহলে খুব খুব স্বাভাবিকভাবে ওয়ালটার মাস অনেক বেশি, তো সেখান থেকে কি হবে, ওটা রিফ্লেক্টেড হবে, এদিক ওদিক যাবে, তুমি যে অ্যাঙ্গেলে স্ট্রাইক করবে তার উপর ডিপেন্ড করে দিক ওদিক, এবং দেওয়ালটা শেপের উপর ডিপেন্ড করবে কেমন কি, যে ওটা ডিফ্লেক্টেড হবে। তো আলফা পার্টিকেলস গুলো যাতে ডিফ্লেক্টেড হতে পারে, এবং তাতে যাতে এই প্লেটটা মানে গোল্ড মেটাল প্লেটটা যেহেতু হেভি মাসের, তাহলে এর উপরে গিয়ে পড়লে পরে আলফা পার্টিকেলস গুলো ডিফ্লেকশন হবে, রাদার ওই ওই জিনিসটা সরে যাবে না, বা ওটা ডিফ্লেকশন হবে না গোল্ডটা। তো তার জন্য হেভি মাসের দরকার ছিল। আর আরেকটা বিষয় যে গোল্ডই কেন নিতে গেল,
মানে গোল্ড কি মানে রাদারফোর্ড খুব বড় লোক ছিলেন যার জন্য গোল্ড নিয়েছিলেন, বিষয়টা তা নয়। অ্যাকচুয়ালি রাদারফোর্ড গোল্ড নেওয়ার পিছনে আরো একটা কারণ হচ্ছে যে গোল্ড ইজ দ্য হাইয়েস্ট ম্যালিয়েবল মেটাল। ম্যালিয়েবল মানে যেটাকে আমরা, ধরো মেটালটাকে যদি আমরা বারবার করে হ্যামার করি, ইট ক্যান বি কনভার্টেড ইনটু শিট, থিন শিটস। তাহলে হ্যামারিং করতে 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 এটা একদম খুব একদম থিন একটা মেটাল প্লেট বানিয়ে ফেলা যাবে। এবং সেটাকে মানে প্লেট বলার চেয়েও ফয়েল বলা তখন বেটার আর কি, এতটাই পাতলা। তোমরা অ্যালুমিনিয়াম ফয়েল দেখেছো, খাবার মুড়ে আনা হয়, হ্যাঁ, রুটি, গরম রুটিকে ওরকম অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখা হয়। তো ঠিক তেমন ভাবে এখানে কিন্তু এরকম ফয়েল নেওয়া ছিল। গোল্ড যেহেতু হাইলি ম্যালিয়েবল, আর এক্সপেরিমেন্টটা করার জন্য থিনেস্ট লেয়ার দরকার, কারণ যত থিনেস্ট হবে, তাহলে থিনেস্ট এর ক্ষেত্রে কি হবে, যে যা কিছু ফেনোমেনন অলমোস্ট আর লেয়ার, একটা ইউনিফর্ম লেয়ার থেকে আমরা একটা ইউনিট লেয়ার থেকে সেই ফেনোমেননটাকে অবজার্ভ করতে পারবো। মানে অনেকগুলো যদি লেয়ার থাকে তাহলে অবজারভেশনটা ডিফার করবে, সেটা প্রপার অবজারভেশন হবে না। তো তাই এই তিনটে মেন পয়েন্ট ছিল গোল্ড ফয়েলকে নেওয়ার জন্য। ঠিক আছে, গোল্ড মেটালটাকে চুজ করার জন্য একটা হচ্ছে হাইলি ম্যালিয়েবল, একটা হচ্ছে হাই অ্যাটমিক মাস, আর আরেকটা হচ্ছে যাতে এই আলফা পার্টিকেলস গুলো স্ট্রাইক করলে এদিক ওদিক রিফ্লেক্টেড হতে পারে বা গোল্ড ফয়েলে ডিফ্লেকশন না হয়, আর এটা খুব থিন করা যাচ্ছিল বলে ম্যালিয়েবল, সেটাই। আচ্ছা, এবার এই গোল্ড ফয়েলটাকে সারাউন্ড করে অলমোস্ট সার্কুলারলি একটা ফটোগ্রাফিক প্লেট রাখা ছিল। একটু আগেও বললাম যেটা তোমাদের, এই যে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশনস গুলো বেরিয়ে আসে, সেগুলো কিন্তু ফটোগ্রাফিক প্লেটকে এফেক্ট করে, তার মধ্যে স্পট তৈরি করতে পারে। এবং হেনরি বেকারেল যখন রেডিও অ্যাক্টিভিটি ডিসকভার করেন, তিনি অ্যাকচুয়ালি একটা ইউরেনিয়ামের কম্পাউন্ড নিয়ে কাজ করছিলেন। হ্যাঁ, পটাশিয়াম ইউরেনিয়াল সালফেট বলা হয় ফর্মুলাটা। তো ওই ইউরেনিয়ামের কম্পাউন্ডটা থেকে কাজবাজ করে তিনি কি করেছিলেন, যে ডেস্কের মধ্যে তার ওই কিছু নষ্ট হয়ে যাওয়া ফটোগ্রাফিক প্লেট, আর তার সঙ্গে ওই স্যাম্পেলটাকে ভালো করে মুড়ে ঠুড়ে কাগজ দিয়ে আহ, ওটাকে ডেস্কের মধ্যে রেখে এসেছিলেন। এবং মজাদার বিষয়, তিনি যখন পরদিন এসে ল্যাব খোলেন এবং ফটোগ্রাফিক প্লেটগুলোতে দেখতে পান ওই পুরো কাগজ মোড়ানো স্যাম্পেলের স্পট তৈরি হয়ে গেছে, এক্স্যাক্টলি ওরকম দেখতে। তখন তার মাথায় আসে যে আরে বাবা, এটা কি হচ্ছে এরকম, মানে এটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা কখনো এর আগে আমরা দেখিনি। তখন অবভিয়াসলি এর থেকে কিছু ইনভিজিবল জিনিসপত্র বেরোচ্ছে। তো তখন তিনি আবার ওটাকে মানে ভেরিফাই করার জন্য পরদিন কিছু ভালো ফটোগ্রাফিক প্লেটকে ওর সাথে রেখে দেন, ওই সেম স্যাম্পেলকে কামড়, এবং দেখেন সেম স্পট তৈরি হয়েছে। তখন তিনি এটা প্রপোজ করলেন যে এই যে এখান থেকে কিছু ইনভিজিবল রেডিয়েশন বেরিয়ে আসছে। তো প্রথম দিকে বললাম আমি যে ওটার নাম রাখা হয়েছিল বেকেল রে, পরবর্তীকালে আমরা সেটাকে রেডিও অ্যাক্টিভিটি বা রেডিয়েশনস বলে থাকি। তো এই আলফা পার্টিকেলস গুলো যখন গিয়ে ফটোগ্রাফিক প্লেটের স্লিট গুলোকে ইয়ে করে পেনিট্রেট করে গিয়ে গোল্ড ফয়েলের ওপরে পড়বে যখন, এবং তারপরে এই আলফা পার্টিকেলস গুলোর যখন স্ক্যাটারিং হবে, চারদিকে ছড়িয়ে পড়বে, বিচ্ছুরণ হবে, তাহলে সেটা যাতে স্টাডি করা যায় প্রপারলি, তার জন্যই ফটোগ্রাফিক প্লেটকে নেওয়া। কারণ ফটোগ্রাফিক প্লেটের উপরে যখনই ওটাকে ধাক্কা মারবে তাহলে কোনো স্পট তৈরি হবে, আর সেটা যাতে খালি চোখে দেখতে পাওয়া যায়, দ্যাটস ওয়াই the inner side of this photographic plate was coated with জিঙ্ক সালফাইড, যেটা একটু আগেও বলেছিলাম শুরুতে, যেটা একটা ফ্লোরোসেন্ট অ্যাক্টিভ মেটেরিয়াল। তো সেই কারণে, তো এইবার এটা ছিল তার এক্সপেরিমেন্টাল সেট আপ। তো এই সেট আপটার পরে তার অবজারভেশন কি ছিল, তাহলে অবজারভেশনটা অনেকটা এরকম। অবজারভেশন এবং কনক্লুশন আমি দুটোই বলছি। অবজারভেশন ছিল যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস মানে তোমাদের সহজে বোঝানোর জন্য আমি একটা রাফ ক্যালকুলেশনের মতন বলছি, অ্যাবাউট 20,000 আলফা পার্টিকেলস ধরো এট এ টাইম স্ট্রাইক করছে। তাহলে এই 20,000 যে আলফা পার্টিকেলস গুলো এট এ টাইম গোল্ড ফয়েলের একটা পার্টিকুলার জায়গায় গিয়ে টার্গেট করলো, সেখান থেকে দেখা যাচ্ছে প্রায় এটার 99%, তা 20,000 এর 99% যদি আমরা করে নিই তাহলে কত হচ্ছে, 19800। একটা জিরো আমরা বেশি লিখে ফেলেছি, আর ইরেজ করে দিই, এই 19,800 আলফা পার্টিকেলস। এই 20,000 এর মধ্যে এই আলফা পার্টিকেলস গুলো কিন্তু আনডিফ্লেক্টেড। মানে আনডিফ্লেক্টেড বলা মানে যে পাথওয়েতে গিয়ে গোল্ড ফয়েলে পড়েছে সেই পাথওয়ে মেনটেন করেই কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে, কোনো রকম ডিফ্লেকশন দেখায় বা স্ক্যাটারিং হয়নি তার, একদম। তার মানে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস দিয়ে আমরা সেটা বলতে পারি।
কোনো রকম ডিফ্লেকশন দেখানো না, যে পাথওয়েতে গিয়ে স্ট্রাইক করছে সেই পাথওয়ে মেনটেন করেই বেরিয়ে যাচ্ছে, কোনো রকম ডিফ্লেকশন নেই। এটা ম্যাক্সিমাম দেখা গেল। অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড অবজারভেশনস আর, তারপরে তিনি দেখলেন যে রিমেইনিং, এই যে ধরো আমি রাফলি বোঝানোর জন্য এই ফিগারটা নিয়েছি 20,000, তো তার মধ্যে 19,800 আলফা পার্টিকেলস এর ডিফ্লেকশন হলো না, তাহলে অ্যাবাউট 200 আলফা পার্টিকেলস আর স্টিল রিমেইনিং। তো তিনি দেখলেন যে ফিউ আলফা পার্টিকেলস বলা যায় ইন হিজ ল্যাঙ্গুয়েজ, ফিউ আলফা পার্টিকেলস আর শোয়িং স্মল অ্যাঙ্গেল ডিফ্লেকশনস, মানে সামান্য অ্যাঙ্গেল, এবং সেটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রির অ্যাঙ্গেলে, ঠিক আছে, অ্যাকিউট অ্যাঙ্গেলে ওটা ডিফ্লেক্টেড হলো। তার মানে ধরো সেকেন্ড অবজারভেশন ছিল ফিউ আলফা পার্টিকেলস আর ডিফ্লেক্টেড, few alpha particles are showing small angle deflection, small angle deflections, small angle মানে ছোট অ্যাঙ্গেলে ডিফ্লেক্টেড হয়েছে, বেশি বড় না, ওই যে বললাম লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রিতে। আর থার্ড অবজারভেশন হচ্ছে a very few alpha particles are deflected in large angle, a very few, মানে আবার সংখ্যাটা বোঝানোর জন্য, এখানে যে 200 আলফা পার্টিকেলস ছিল, 200 এর মধ্যে ধরে নাও অ্যাবাউট 196 বা 198 মতন আলফা পার্টিকেলস এই 20,000 এর মধ্যে লার্জ অ্যাঙ্গেল ডিফ্লেকশন দেখায়নি, স্মল অ্যাঙ্গেল ডিফ্লেকশন দেখিয়েছে। আর ওই দুটো বা চারটে আলফা পার্টিকেলস যেটা থাকছে আউট অফ 20,000, সেগুলো কিন্তু লার্জ অ্যাঙ্গেল ডিফ্লেকশন দেখাচ্ছে। আর লার্জ অ্যাঙ্গেল মানে মোর দ্যান 90 ডিগ্রি, এবং সেখানে তার মানে আলফা পার্টিকেলস যে দিক থেকে গিয়ে পাস করছিল অলমোস্ট সেই ডিরেকশনেই ফেরত আসছিল, মানে এরকম এইভাবে এই ডিরেকশন থেকে যাচ্ছে আবার এই ডিরেকশনেই ফেরত চলে আসছে। আর এটা হচ্ছে, আমি একটু ছবিটা এঁকে দিই তাহলে তোমাদের ধরতে আরো সুবিধা হবে। এইগুলো ছিল হচ্ছে স্মল অ্যাঙ্গেল ডিফ্লেকশন, এটা স্মল অ্যাঙ্গেল ডিফ্লেকশন, এটা একটা স্মল অ্যাঙ্গেল ডিফ্লেকশন। তাহলে স্মল অ্যাঙ্গেল ডিফ্লেকশনের সংখ্যাটা কম্পারেটিভলি বেশি, আর ভেরি ফিউ অ্যাঙ্গেলস এ মানে ভেরি ফিউ আলফা পার্টিকেলস উইথ আ লার্জ অ্যাঙ্গেল ডিফ্লেকশন, সেটা আমরা দেখছি যে সেই সংখ্যাটা আর কি খুবই কম, মাত্র 2 থেকে 4টে। আর খুব প্রিসাইজলি মানে অলমোস্ট 20,000 এর মধ্যে অলমোস্ট 1 আলফা পার্টিকেল স্ট্রাইক ব্যাক অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 180। তাহলে এই যে অবজারভেশনসটা, এর উপর বেস করে তিনি কনক্লুশন কি দিলেন? কনক্লুশন দিলেন যে অ্যাকচুয়ালি তার মানে অ্যাটমের সব জায়গার মধ্যেই অ্যাটমের টোটাল মাস আর পজিটিভ চার্জটা কিন্তু ডিস্ট্রিবিউটেড নয়, কারণ সেটা যদি হতো তাহলে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল শুড বি ডিফ্লেক্টেড, সেটা হয়নি, কারণ আলফা পার্টিকেলস ইটসেলফ ইজ ইটস পজিটিভলি চার্জড। তাহলে পজিটিভলি চার্জ পার্টিকেল কোন একটা জায়গায় গিয়ে ধাক্কা মারছে, এবং সেখানে গিয়ে ধাক্কা মারা মাত্র ডিফ্লেক্টেড হচ্ছে, স্ক্যাটার্ড হচ্ছে, তাহলে যে জায়গায় গিয়ে ধাক্কা মারছে সেই জায়গাটা ডেফিনেটলি পজিটিভ চার্জ হওয়া উচিত। কিন্তু সেই সংখ্যাটা যখন খুব কম আসছে, তাহলে বলাই যেতে পারে মোস্ট অফ দ্য স্পেস ইন অ্যান অ্যাটম ইজ এমটি, বেশিরভাগ জায়গাটাই অ্যাটমের মধ্যে ফাঁকা, কারণ আলফা পার্টিকেলকে ডিফ্লেক্ট করার মতন ওখানে কোনো কিছু বসে নেই। অ্যান্ড বাকি যে দুটো অবজারভেশন ছিল সেখান থেকে তিনি কনক্লুড করলেন উইথ রেসপেক্ট টু দ্য টোটাল ভলিউম অফ দ্য অ্যাটম there is a very small volume where the total positive charge and total mass of the atom is centered. অ্যাটমের টোটাল পজিটিভ চার্জটা আর টোটাল মাসটা কিন্তু সেটা কিন্তু ওই জায়গায় জমে আছে, সেন্টার্ড হয়ে আছে। অ্যান্ড দ্যাটস ওয়াই যে আলফা পার্টিকেলস গুলো একদম এর কাছে অ্যাপ্রোচ করতে পেরেছিল, অলমোস্ট এটার সেন্টারে গিয়ে মানে এটা সেন্টারে গিয়ে স্ট্রাইক করার চেষ্টা করছিল, সেটা একদম 180 তে ব্যাক এসছে। যেটা এর খুব কাছাকাছি জায়গা দিয়ে পাস করার চেষ্টা করেছে আলফা পার্টিকেলস গুলো, যখন এখানে একটা পজিটিভ চার্জ আছে, দেয়ার ইজ আ ফিল্ড, পজিটিভ চার্জ ফিল্ড অ্যারাউন্ড ইট, তা ওই ফিল্ডের মধ্যে যে সমস্ত আলফা পার্টিকেলস গুলো ঢুকে পড়ছিল সেই আলফা পার্টিকেলস গুলো ডিফ্লেক্টেড হচ্ছিল, এন্ড দ্যাটস ওয়াই देयर ওয়্যার স্মল অ্যাঙ্গেল ডিফ্লেকশনস। আর যেটা একদম প্রায় সেন্টারের কাছাকাছি জায়গায় গিয়ে স্ট্রাইক করার চেষ্টা করছিল সেগুলো কিন্তু লার্জ অ্যাঙ্গেল ডিফ্লেকশন। তো এরকম ভাবে তিনি এই যে জায়গাটাকে বলছেন যেখানে অ্যাটমের টোটাল পজিটিভ চার্জ আর টোটাল মাসটা জমে আছে, হি নেম দিস প্লেস নিউক্লিয়াস। এই জায়গাটা তিনি নাম রাখলেন নিউক্লিয়াস, ঠিক আছে, এইটার নাম রাখা হলো হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে অ্যাটমের টোটাল পজিটিভ চার্জ আর টোটাল মাস সেন্টার্ড হয়ে আছে, জমে আছে, রাদার
এরকম কিন্তু এরকম ব্যাপারটা নয় যেটা থমসন অ্যাজিউম করেছিলেন যে অ্যাটমের টোটাল মাস আর টোটাল পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউটেড, তা একেবারেই নয়, এটা এক জায়গায় জমে আছে। ওকে, এবং এই নিউক্লিয়াসটাকে ঘিরে হি অলসো অ্যাজিউম দ্যাট সারাউন্ডিং দিস নিউক্লিয়ার দেয়ার আর সাম সার্কুলার অরবিটস, মানে এই অরবিটস গুলো দেখো ড্রয়িং করছে, দিস আর অল ইমাজিনারি, ঠিক আছে, there is no real type of circles or circular pathways are there, it is an imaginary net, like এটাকে অনেকটা আমাদের সোলার সিস্টেমের সাথে কম্পেয়ার করতে পারি। সোলার সিস্টেমে যেমন একদম সেন্টারে সান আছে আর তাকে ঘিরে বিভিন্ন ইলিপ্টিক্যাল অরবিটস গুলোর মধ্যে বিভিন্ন প্ল্যানেট গুলো রিভলভ করছে, সো সিমিলারলি এটাও যেন তাই, যে সেন্টারটা হচ্ছে নিউক্লিয়াস এবং এটাকে ঘিরে এরকম বিভিন্ন সার্কুলার পাথওয়েতে নেগেটিভলি চার্জ পার্টিকেল ইলেকট্রনস গুলো কন্টিনিউয়াসলি রিভলভ করছে। কেন? বিকজ এই ইলেকট্রনস গুলো যখন কন্টিনিউয়াসলি রিভলভ করে তার সবসময় বাইরের দিকে একটা ছিটকে যাওয়ার টেন্ডেন্সি আছে, হোয়াট ইজ কল্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। আর যেহেতু নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ, ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জ, সো দে আর অলসো গেটিং অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে এই স্থির তড়িৎ আকর্ষণ বলের কারণে অ্যাট্রাক্টেডও হচ্ছে, আবার এই অপকেন্দ্র বলের জন্য বাইরের দিকে ছিটকে যাওয়ারও চেষ্টা হচ্ছে। সো দিস টু ফোর্সেস বেসিক্যালি ব্যালেন্স ইচ আদার। আর এই দুটো ফোর্স একে অপরকে ব্যালেন্স করে দেয় বলেই না ইলেকট্রন ভেতরের দিকে ছুটে আসে, না বাইরের দিকে, মানে ভেতরের দিকেও ছুটে আসে না বা বাইরের দিকেও ছিটকে যায়, সেটা পার্টিকুলার ডিস্টেন্স মেনটেন করে এই সার্কুলার পাথওয়েতে কন্টিনিউয়াসলি রিভলভ করে চলেছে। অ্যান্ড অবভিয়াসলি এগেইন the total positive charge of the center is getting neutralized by the total negative charge given by this electron. কেন এরকম বললাম? বিকজ তখনও কিন্তু প্রোটনটা পুরোপুরি ডিসকভার হয়নি। অ্যাকচুয়ালি অ্যাটমিক মডেলটা প্রপোজ করার পরে প্রোটন নামটা রাদারফোর্ডই প্রপোজ করেন, and he said that obviously protons are present in the nucleus. আর তারও পরবর্তীকালে যখন জেমস হ্যাডউইক নিউট্রন ডিসকভারি করেন, কারণ শুধু প্রোটনের মাসটাকে অ্যাজিউম করেও দেখা যাচ্ছে যে অ্যাটমের যে অ্যাকচুয়াল মাসটা, এক্সপেরিমেন্টাল ভ্যালুটা, সেটা শুধুমাত্র প্রোটনের মাস দিয়ে কিন্তু রিলেট করা যাচ্ছে না। সো আফটার দ্য এক্সপেরিমেন্ট অফ জেমস হ্যাডউইক, we come to know that neutrons are also present in the atom and neutrons are also placed in this small volume of the nucleus. তার মানে অ্যাকচুয়ালি একটা অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস এমন একটা জায়গা যে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আর প্রোটন একসাথে থাকে, নিউট্রন আর প্রোটন একসাথে থাকে। এটা প্লাস দিয়ে বোঝাচ্ছি নিউট্রনকে, প্লাস দিয়ে বোঝাচ্ছি প্রোটনকে, আর শুধু এরকম সার্কেলটা হচ্ছে নিউট্রন। আর সারাউন্ডিং ইট এই যে সার্কুলার পাথওয়ে গুলো রয়েছে এর মধ্যে হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেল ইলেকট্রনস গুলো রিভলভ করছে। অবভিয়াসলি আমরা জানবো যে কোন সার্কুলার পাথওয়েতে কটা করে ইলেকট্রন থাকতে পারে, তারা কিভাবে রিভলভ করছে, কেন করছে সেটার কারণ দেখেই নিলাম, কিন্তু কটা করে কোন জায়গায় কোন সেলে বা কোন অরবিটে কতগুলো করে ইলেকট্রন ম্যাক্সিমাম রাখা যেতে পারে তারও একটা হিসাব আছে। আর সেন্টার এই যে নিউক্লিয়াসটায় নিউট্রন প্রোটনই বা একসাথে থাকে কি করে, তো তার পেছনেও হচ্ছে কারণ এখানে একটা স্পেশাল টাইপ অফ ফোর্স কাজ করে, হোয়াট ইজ কল্ড নিউক্লিয়ার ফোর্স। এই নিউক্লিয়ার ফোর্সটা বা নিউক্লিয় বলটাই সে হেল্প করছে নিউট্রন আর প্রোটনকে এক জায়গায় বেঁধে রাখতে, বাইন্ড করে রাখতে, ঠিক আছে, এবং সেটাই হচ্ছে নিউক্লিয়ার এনার্জির কিন্তু সোর্স, যেটা আমরা ওই যে একটু আগে বললাম রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস গুলোর ক্ষেত্রে সেই বাইন্ডিং এনার্জিটা সাফিসিয়েন্ট নয় নিউট্রন আর প্রোটনকে একসাথে ধরে রাখার জন্য, এন্ড দ্যাটস ওয়াই তাদের নিউক্লিয়াস গুলো আনস্টেবল। বাট স্টেবল এলিমেন্টস গুলোর ক্ষেত্রে সেই বাইন্ডিং এনার্জিটা নিউট্রন প্রোটনকে একসাথে বাইন্ড করে রাখতে পারে। আরো একটা বিষয়, যখন এই অবজারভেশনটা রাদারফোর্ড দেন এবং রাদারফোর্ড একটা সেমিনারে তিনি তার এই এক্সপেরিমেন্টাল অবজারভেশনটাকে জানান, সো ইন হিজ ল্যাঙ্গুয়েজ তিনি এরকম একটা স্টেটমেন্ট দেন সবাইকে, মানে আমি আমার লাইফের সবচেয়ে ইনক্রেডিবল একটা ঘটনা দেখেছি, যে ইনক্রেডিবল ঘটনাটা অনেকটা এরকম যে তুমি একটা টিস্যু পেপার নিয়েছো এবং সেই টিস্যু পেপারকে একটা 15 ইঞ্চ একটা সেল দিয়ে বা বুলেট দিয়ে তুমি ওটাকে টার্গেট করছো, অ্যান্ড মোস্ট সারপ্রাইজিং থিং ইজ দ্যাট, তার মানে এক্সপেকটেশন কি যে অবভিয়াসলি টিস্যু পেপার এত পাতলা, তাহলে ওই পুরোপুরি তো ওটা বুলেটটা মানে ওটাকে ভেদ করে চলে যাওয়ার কথা, মানে টিস্যু পেপারটা পুরো ছিঁড়ে ফেটে যাবে পুরোপুরি। বাট আমি আমার কাছে এমন একটা টিস্যু পেপার যেন দেখতে পাচ্ছি যে টিস্যু পেপারটাকে আমি 15 ইঞ্চ বুলেট দিয়ে স্ট্রাইক করলাম আর সেই সেলটা আমার দিকে আবার রিটার্ন করছে, ফেরত আসছে। তার মানে যে জায়গাটায় গিয়ে টিস্যু পেপারটা পুরোটা অনেকটা বড় হতে পারে, বা টিস্যু পেপারের মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গাটার মধ্যে মাস চার্জ এতটা পরিমাণেই বেশি আছে যে যেটা ওই আলফা পার্টিকেলসকে কিন্তু ফেরত পাঠানোর জন্য যথেষ্ট, যেমন এখানে বুলেটটাকে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মানে এই কারণেই কিন্তু বলা হচ্ছে যে অ্যাটমের টোটাল মাসটা আর টোটাল পজিটিভ চার্জটা
সেটা ডিস্ট্রিবিউটেড নয় থ্রু আউট দ্য স্পিয়ার, রাদার ওই নিউক্লিয়াসের মধ্যে সেন্টার্ড হয়ে আছে। তো তার এক্সাক্ট স্টেটমেন্টটা, তার ওয়ার্ডটা এখানে দেখো মেনশন করা হয়েছে, this result was almost as incredible as if you fire a 15-inch cell at a piece of tissue paper and it comes back and hits you. এটা তার একদম এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য সেমিনার। ওকে, অ্যান্ড দেন আমি সবকটাই তোমাদের পয়েন্ট বলে দিয়েছি। ওয়ান মোর থিং, যে এখানে রাদারফোর্ডস অ্যাটমিক মডেলের যে জিনিসগুলো আমরা দেখলাম, সে জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা বলতে পারি যে অ্যাটমের যে ভলিউমটা আর নিউক্লিয়াসের যে ভলিউমটা, তার মধ্যে কিন্তু একটা বিস্তর গ্যাপ আছে, বিস্তর ফারাক আছে। মানে অনেকটা কম্পেয়ার করার জন্য আগে বলি যে তোমরা তো সবাই মানে ক্রিকেট ভালোবাসো, ক্রিকেট দেখো, তো মানে ভেবে নাও যে পুরো ইডেন গার্ডেনটা যদি একটা অ্যাটমের ভলিউম হয়, অ্যাটমটার ভলিউম হচ্ছে ইডেন গার্ডেন্সটা, পুরো স্টেডিয়ামটা, তাহলে ওই যে ক্রিকেট বলটা দিয়ে খেলা হচ্ছে ওটা হচ্ছে নিউক্লিয়াসটা, ভলিউমটা। মানে আমি যদি একদম বাই ভ্যালু বলতে চাই, বিষয়টা অনেকটা এরকম যে নিউক্লিয়াসের যে রেডিয়াসটা বা ডায়ামিটারটা সেটা ইন দ্য অর্ডার অফ 10⁻⁻15 মিটার, আর সেখানে অ্যাটমের যে রেডিয়াস বা ডায়ামিটার সেটা ইন দ্য অর্ডার অফ 10⁻10 মিটার। তাহলে এবার এটা যদি রেডিয়াসের ভ্যালু হয় বা ডায়ামিটারের অর্ডার হয়, তাহলে সে জায়গায় দাঁড়িয়ে ভলিউমটা কি হয়ে যাবে? ভলিউমে যদি কম্পারিজন করো, তাহলে যেহেতু নিউক্লিয়াসটা স্ফেরিক্যাল, অ্যাটমটাও আজ স্ফেরিক্যাল, তাহলে আমরা জানি ওটা 4/3 পাই আর কিউব দিয়ে রিলেট করতে পারবো। তাহলে সেই রেসপেক্টে ভেবে দেখো, মানে ক্যালকুলেট করলেই তুমি দেখতে পাচ্ছ যে অ্যান অ্যাটম ইজ অলমোস্ট 10⁻15 টাইমস ইন ভলিউম উইথ রেসপেক্ট টু দ্য ভলিউম অফ দ্য নিউক্লিয়াস। তার জন্যই আমি উদাহরণটা দিলাম যে পুরো যদি স্টেডিয়ামটা অ্যাটমের ভলিউমটাকে ধরে নেওয়া যায়, তাহলে ছোট্ট ক্রিকেট বলটা হচ্ছে কিন্তু নিউক্লিয়াসের ভলিউম। Okay, so this is about the discussion of the first class regarding atomic structure, এবং আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন, আমাদের প্রত্যেকটা ক্লাস যেটা হয় সেই ক্লাসগুলোতে কিন্তু আমাদের কোয়েশ্চেন আনসারের ডিসকাশন হয়, বা আমরা যে থিওরিটা পড়াশোনা করলাম তার উপর বেস করে আমাদের কিছু প্রবলেমস প্র্যাকটিস করতে হয়। তো সেই প্রবলেমস গুলো নিয়ে আমি একটু তোমাদের সাথে অ্যানালিসিস করে দিই। সো এখানে আমাদের প্রত্যেকটা ক্লাসে কি করা হয়, এমসিকিউ থাকে, আমরা যেটা পড়লাম সেটার উপর বেস করে। তো সেখানে এরকম কিছু কোয়েশ্চেন্স আমরা একটু অ্যানালিসিস করে দেখি, এই কোয়েশ্চেন্স গুলোর আনসার কি হতে পারে। তো প্রথম কোয়েশ্চেনটা তোমাদের সামনে কি বলছে, যে দ্য আলফা পার্টিকেল এমিটার ইউজড ইন রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট ইজ। আচ্ছা, রাদারফোর্ডের গোল্ড ফয়েল, এটা একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন। মানে আমি বলেছিলাম যে এমন একটা রেডিওঅ্যাক্টিভ সোর্সকে ইউজ করা হয়েছিল যেটা আলফা এমিটার, মানে আলফা পার্টিকেলসকে এমিট করতে পারে। আর অবভিয়াসলি আলফা পার্টিকেল এমিট হয়ে যাওয়ার পরে গামা রেডিয়েশন তো আর স্টপ করা যায় না, ওটা সেকেন্ডারি এমিশন, ওটা হবেই। তো যাই হোক, এটা কনক্লুড করা অনেক জায়গাতেই। এখানে দেখো যতগুলো এক্সাম্পল দেওয়া আছে অপশনস গুলোর মধ্যে হিলিয়াম বা লেড, এগুলো কিন্তু তার স্টেবল এলিমেন্ট, তো এগুলো রেডিও অ্যাক্টিভ নয়, তাহলে এই দুটো আনসার হবেই না কোনোভাবে। এবার এখানে রেডিয়াম আছে আর রেডন আছে, রেডন একটা ইনার্ট গ্যাস, তাহলে এখানে অপশনটা হচ্ছে রেডিয়াম, এটাকে ইউজ করা হয়েছিল, যার মাস নাম্বার হচ্ছে 226, ওয়ান অফ দ্য আইসোটোপস অফ রেডিয়াম। প্রোটন ওয়াজ ডিসকভার্ড বাই, এটাও একটু আগে ডিসকাশন করলাম থিওরির মধ্যে, সো এটা ডিসকভার করা হয়েছিল ফ্রম অ্যানোড রে এক্সপেরিমেন্ট, যেটা গোল্ডস্টাইন করেছিলেন। নেক্সট হচ্ছে an element with mass number 90 contains 25% more neutron as compared to proton, মানে একটা এলিমেন্টের মাস নাম্বার তোমাকে 90 দিয়ে দেওয়া হলো, আর বলা হলো যে নিউট্রনের সংখ্যাটা 25% বেশি প্রোটনের থেকে। দিয়ে বলছে অ্যাটমিক সিম্বল অফ দ্য এলিমেন্ট উইল বি, তার মানে অ্যাকচুয়ালি আমাকে অ্যাটমিক নাম্বারটা বার করতে হবে, বিকজ উইথ দ্য হেল্প অফ অ্যাটমিক নাম্বার উই ক্যান রেকগনাইজ দ্য এলিমেন্ট। মানে বিষয়টা এরকম যে তোমরা যে স্কুলে পড়ছো, তোমাদের ক্লাসের একটা রোল নাম্বার আছে, তো তুমি খেয়াল করে দেখো তোমার ক্লাসের ওই সেকশনে রোল নাম্বার 1 এর কিন্তু একজনই স্টুডেন্ট আছে, বা রোল নাম্বার 2 এর একজন স্টুডেন্ট আছে, বা রোল নাম্বার 30 এর একজন স্টুডেন্ট আছে। এমন কখনোই হবে না ওই ক্লাসের ওই সেকশনে একই রোল নাম্বারের দুজন স্টুডেন্ট আছে। বা এই যে তুমি পাথফাইন্ডারে পড়ছো, তোমার দেখো তোমাকে যে আমরা কার্ডটা দিই তার মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা, কারণ তোমরা প্রত্যেকেই ইউনিক স্টুডেন্ট, প্রত্যেকের একটা আলাদা আলাদা কোড আছে। তো এবার যেটা হয় যে আমরা যখন ক্লাস করি, তো আমরা ক্লাসে যখন রোল কল করি, তো রোল কল করার সাথে সাথে আমরা স্টুডেন্টকে তার নামটাও মানে মুখস্থ করতে থাকি, এটা আমাদের টিচারদের কাজ, তাই না? তো আমরা কি করি, আমরা স্টুডেন্টকে ওইভাবে মনে রাখার চেষ্টা করি উইথ দ্য হেল্প অফ রোল নাম্বার অ্যান্ড নেম। তো এবার ধরো দুজন টিচারের মধ্যে কথা হচ্ছে যে রিগার্ডিং রোল নাম্বার 2 যা ওই ক্লাসে, তো এবার সেক্ষেত্রে তার রোল নাম্বারটা টিচারের মনে আছে এবং তার নামটা সেই মুহূর্তে মনে পড়ছে না। এবার যাকে তিনি ডিসকাস করছেন তিনি কিন্তু সেই ক্লাসটা নেন এবং তিনিও জানেন যে রোল নাম্বার 2 এর কোন স্টুডেন্ট ওই ক্লাসে আছে। বাট তাহলে আমি যখনই বলছি ওই টিচারকে যে দেখুন আমি ওই ক্লাসের
শ্রীতমার কথা বলছি যার রোল নাম্বার হচ্ছে 2, তাহলে স্যার কিন্তু সেই সময় শ্রীতমার নামটা না বললেও যেই আমি বলে দিলাম যে ক্লাস 9 সেকশন এ রোল নাম্বার 2, আমি ওর ব্যাপারে কথা বলছি, স্যার কিন্তু রেকগনাইজ করে ফেলবেন যে শ্রীতমার ব্যাপারে কথা বলা হচ্ছে। তো ঠিক তেমন ভাবে প্রত্যেকটা এলিমেন্টের যে নাম্বারটা ইউনিক, যে নাম্বার অফ সাবঅ্যাটমিক পার্টিকেলটা একদম ইউনিক, যেটা ফিক্স থাকে এবং সেটা চেঞ্জ হলে পরেই এলিমেন্টটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে তার প্রোটন সংখ্যা, নাম্বার অফ প্রোটনস, যেটাকে আমরা অ্যাটমিক নাম্বার বলি। তাহলে এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে আমাকে অ্যাকচুয়ালি অ্যাটমিক নাম্বারটা বার করতে হবে বা নাম্বার অফ প্রোটনটাকে বার করতে হবে, তাহলে কিন্তু কোয়েশ্চেন আনসারটা আমি সলভ করে ফেলতে পারবো। তো একটু দেখা যাক কি করে যেতে পারে। তো প্রোটনটাকে আমরা ধরে নিলাম এক্স অ্যামাউন্টে আছে, তাহলে নিউট্রন কি বলেছে 25% মোর নিউট্রন, তাহলে এক্স যদি নাম্বার অফ প্রোটন হয়, এটা যদি প্রোটন বোঝায়, তাহলে নিউট্রন হচ্ছে এক্স প্লাস 25% অফ এক্স, মানে এক্স প্লাস 25/100 মানেই হচ্ছে 1/4, তার মানে এক্স বাই 4। তাহলে এখান থেকে এটা হয়ে গেল দেখো 5x/4, এটা হয়ে গেল কিন্তু নাম্বার অফ নিউট্রনস। তাহলে আমি নিউট্রনের সংখ্যা পেয়ে গেছি, প্রোটনের সংখ্যাও পেয়ে গেছি, আর আমাকে প্রবলেমে দেওয়া আছে মাস নাম্বার হচ্ছে 90। তাহলে আমরা জানি যে মাস নাম্বার কিন্তু হচ্ছে টোটাল নাম্বার অফ প্রোটনস এন্ড নিউট্রনস। তাহলে আমরা এক কাজ করি, তাহলে আমার হিসাবে এটা হচ্ছে 5x/4 প্লাস এটা হচ্ছে x, দ্যাট ইজ ইকুয়াল টু 90 করতে হবে। তাহলে এবার ইকুয়েশনটাকে সলভ করা যাক। তাহলে এখান থেকে দেখো এটা চলে আসছে 9x/4 ইজ ইকুয়াল টু 90। তাহলে এখান থেকে আমি x টাকে যদি বার করে নিই, তাহলে x টা চলে আসবে হচ্ছে 90 ইন্টু 4/9 মানে 40। তাহলে x হচ্ছে আমি ধরে নিয়েছিলাম নাম্বার অফ প্রোটনকে, বা যেটাকে অ্যাটমিক নাম্বার বললাম। তাহলে 40 অ্যাটমিক নাম্বার এখানে কোন এলিমেন্টের আছে, তো এখানে যে এলিমেন্টস গুলো দেওয়া আছে এইগুলোর কিন্তু অ্যাটমিক নাম্বার আমার জানতে হবে, এবং এটাও আস্তে আস্তে আমরা মুখস্থ করে ফেলবো। এবং অবভিয়াসলি তোমাদের ক্লাস লেভেলে অ্যাটমিক নাম্বার 1 থেকে 36 অবধি মুখস্থ রাখাটা খুব জরুরি। 18 অবধি বা 20 অবধি বইয়ে দেওয়া থাকে, কিন্তু তুমি যদি একটু এই ফাউন্ডেশনের বইগুলোকে দেখো, অলিম্পিয়াডস লেভেলে কোশ্চেন দেখো, সেখানে কিন্তু মোর দ্যান অ্যাটমিক নাম্বার 20-র উপরেও কোশ্চেন থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বেস্ট হচ্ছে পিরিয়ডিক টেবিলটাকে ভালো করে চিনে নাও, সেখান থেকে তাহলে আমাদের অ্যাটমিক নাম্বার মনে রাখতে সুবিধা হয়। তো এখানে আমি তোমাদের আপাতত বলে দিচ্ছি অ্যাটমিক নাম্বার 40 হচ্ছে জার্কোনিয়াম, এই এলিমেন্টটা। তো এই কোশ্চেনটার আনসার হবে হচ্ছে জার্কোনিয়াম। আর অ্যাটমিক নাম্বার ব্রোমিনের জন্য 35, জার্মেনিয়ামের জন্য যদি দেখো তাহলে এটা 32, অ্যান্ড ক্যালসিয়ামের জন্য যদি দেখো অ্যাটমিক নাম্বারটা হচ্ছে 20। অনেকেই এখানে ভুল করে কিন্তু করে ফেলবে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কিন্তু অ্যাটমিক নাম্বার 20, মাস নাম্বারটা 40 হয়, স্টেবল। হ্যাঁ, তো আমাকে অ্যাটমিক নাম্বারটা দিয়ে রেকগনাইজ করতে হবে, নট উইথ দ্য মাস নাম্বার। নেক্সট, আইডেন্টিফাই এক্স ইন দ্য ফলোইং নিউক্লিয়ার রিঅ্যাকশন। এখানে দেখো যেটা শেখালাম আমি মাত্র তোমাদের 28 আছে, এদিকে 29, তাহলে এখানে ব্যালেন্স করতে গেলে এখানে -1 নিচে থাকতে হবে এক্সট্রা জায়গায়, আর ওপর আছে 63, এখানেও 63, তাহলে এখানে ওপর আবার 0, তাহলে -1E0 এটা হবে। আর এটা কোন পার্টিকেলের পরিচয়, সেটা হচ্ছে বিটা পার্টিকেলের পরিচয়। মানে এটা একটা রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস ছিল, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ অফ দ্য নিকেল, যেটা স্প্লিট করে কপারে কনভার্ট হচ্ছে উইথ দ্য এমিশন অফ আ বিটা পার্টিকেল। নেক্সট হচ্ছে হাউ মেনি ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন আলফা পার্টিকেল। তাহলে আলফা পার্টিকেলে ইলেকট্রন কটা আছে, একটু আগেই বললাম আলফা পার্টিকেল হচ্ছে Ag2+ আয়ন, তাহলে ওর দুটো ইলেকট্রন ছিল, ওটাও ছেড়ে দিয়েছে, সো देयर इज নো ইলেকট্রন ইন ইট। তারপরে বলা হচ্ছে ফর রেডিও কার্বন ডেটিং, রেডিও কার্বন ডেটিং এটা একটা মেথড বাই হুইচ উই ক্যান ডিটারমাইন দ্য এজেস অফ রকস, ফসিলস। হ্যাঁ, তো সেই সমস্ত জিনিসগুলোর বার করতে গেলে, বয়স বার করতে গেলে রেডিও কার্বন ডেটিং মেথডটা ইউজ করে, এবং সেখানেও একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপই লাগে, যেটা হচ্ছে 6C14। কার্বনের অ্যাটমিক নাম্বার ডেফিনেটলি 6 আর মাস নাম্বার হচ্ছে 14, এটা কার্বনের রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, এটাকে কাজে লাগানো হয়। নেক্সট হচ্ছে which of the following has highest penetrating power, already discussed, gamma has the maximum penetrating power out of alpha, beta or electron, proton, neutron, all these. Which of the following species was used in Rutherford's gold foil experiment? সেই একই জিনিসটা ঘুরিয়ে ফিরে একটু করা কোয়েশ্চেন। দেখো একটা কোয়েশ্চেনকে বিভিন্ন ভাবে করা যেতে পারে, তা আলফা পার্টিকেলটা যখন একটু আগে প্রশ্ন করা হয়েছিল সেটাই আমাকে জানতে হবে। তাহলে আলফা পার্টিকেল হচ্ছে He2+ ion and its mass number Mn as 4, atomic number is 2। তো এটা হচ্ছে, যদিও এটাকে অ্যাটমিক নাম্বার দিয়ে না রিপ্রেজেন্ট করলেও হয়, সিম্পলি He2+ লেখা মানেই কিন্তু আলফা পার্টিকেলকে বোঝানো হয়। আর এখানে দেখো তার কন্ট্রাডিক্টরি একটা অপশনের দিকে, মানে ব্যাপারটা অনেকে ভেবে নিতে পারতো শুধু হিলিয়াম করে দেবো, তাহলে এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে।
এটা কিন্তু 2+ হতে হবে, পজিটিভলি চার্জ হিলিয়াম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং পার্টিকেল হ্যাজ দ্য হাইয়েস্ট E/M রেশিও? একটু আগে ক্যালকুলেট করে দেখিয়েছি এবং কম্পারিজনটাও বোঝালাম। তাহলে যার মাস যত কম হবে তার কিন্তু E/M রেশিওটা তত বেশি হবে। তাহলে হাইয়েস্ট বলেছে, সো ডেফিনেটলি আনসার উইল বি ইলেকট্রন। অ্যান্ড চার্জ অফ 1 মোল অফ ইলেকট্রন, যেটা একটু আগে বললাম, যেটাকে 1 ফ্যারাডে বলা যায়, বা কুলমের টার্মে বললে 96,500 কুলম। ওকে, তো হোপফুলি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আজকে আমাদের এই ক্লাসটা এখানেই এন্ড থাকবে, এবং তোমরা আশা করি এই জায়গাগুলো বুঝতে পারলে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট কিন্তু আমার থাকলো, তোমরা যেটা আমি বললাম ভালো করে দেখবে, পড়বে, এবং সেখান থেকে তোমরা কিন্তু কমেন্টে জানাতে চাইবে তোমাদের আর কি কি জানার ইচ্ছা রিগার্ডিং যতটা আমি ডিসকাশন করছি তার ভেতরে। ওকে, সো উই আর গোয়িং টু মিট ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ, গুড বাই।